রাফি, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি তো বিয়ে করব তোর ছোট ভাই নয়নকে। এই কি বলেন? আমাকে বিয়ে করবেন মানে? আমি আপনাকে বিয়ে করব না। চুপ কর। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। থুকু। তুই বিয়ে করবি, আমার পেটে তোর বাচ্চা, আর তুই আমাকে বিয়ে করবি না? এই মিথ্যা মিথ্যা কেন বলেন? আমি আপনাকে বিয়ে করব না। আব্বু আম্মু, এইসব মিথ্যা আমি কিছু করি নাই। নদী, ফাজলামি হচ্ছে? আমার জন্য বউ সেজে আমার পাশে বসে কাজী বিয়ে পড়ানোর সময় তোর নাটক শুরু হইলো। দেখ, মেজাজ গরম করবি না। চুপ কর। আমি তোর ভাইকে বিয়ে করব। আমি তোকে বিয়ে করার জন্য এখানে বসি নাই, আমি নয়নকে বিয়ে করার জন্য বিয়েতে রাজি হয়েছি। নদী, কি যা তা বলছো তুমি? রাফির সাথে তোমার রিলেশন দেখে তো আমরা বিয়েটা ঠিক করছি। হুট করে তুমি বলছো নয়নকে বিয়ে করবে, আর নয়ন ছোট, ওর বিয়ে কিভাবে তোমার সাথে হবে? আমি কিছু জানি না। ওই অত ছোট না যে আমাকে বিয়ে করতে পারবে না। আবু, তুমি তো আমাকে নয়নের ছবি দিয়েছিলে, তাহলে এখন রাফিকে কেন এখানে বসানো হয়েছে? ওটা তো মজা করে দেওয়া হয়েছিল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোর কাছে রাখ তোর সারপ্রাইজ। এই নয়ন, এখানে আয়। আমি তোকে বিয়ে করব, না হইলে সারা জীবন কুমারী হয়ে থাকবো। জীবনেও না। আমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডকে নাকি বিয়ে করব? অসম্ভব। এখানে আমি বিয়ে খেতে এসেছি, বিয়ে করতে না। তোকে তো আমাকে বিয়ে করতেই হবে। আমার সাথে বাসর করার সময় মনে ছিল না, এখন বিয়ে করতে না করস? কি বাজে কথা বল? বাসর করছো মানে? হ্যাঁ, নয়নের সাথে আমার আগে সব হয়ে গেছে। সবাই নয়নের দিকে রাগী লোক নিয়ে তাকালো। নয়নের আম্মু এসেছে, থাপ্পড় মেরে বলল, নদী কি বলছে এসব? আম্মু, তুমি আমাকে ভুল বুঝো না। এই আন্টির মাইয়া মিথ্যা কথা বলছে। আমি গিফট দিতে গিয়ে নয়ন আর কিছু বলবে তার আগেই নদী গিয়ে নয়নকে টেনে নিয়ে এসেছে। রাফিকে তুলে নয়নকে বসিয়ে দিল। রাফি নিজেকে সামলে নিয়ে রাগে বলল, নদী, তোর সীমা কিন্তু অতিক্রম করে ফেলছিস। চুপ কর। সীমার দেখছস কি? কাজী সাহেব, আমাদের বিয়ে পড়ান। না, আমি এই বিয়ে করব না। ভাইয়া, আমাকে এখন থেকে নিয়ে যাও। আন্টির মাইয়া আমাকে সত্য বিয়ে করে ফেলবে। নয়নকে ছাড়ো নদী। ছাড়বো না। আমার জানেমানকে আমি কেন ছাড়বো? জানেমান এমন কেন করো? সেদিন না প্রপোজ করলে আমাকে, আজ এমন করছো কেন? আরে মা, থুক্কু, আরে বোন, এত মিথ্যা বলেন না। আমাকে কেন সবার হাতে কেলানি খাইতে চাচ্ছেন? ভাইয়াকে বিয়ে করে নেন না। চুপ কর। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। নদীর কথা শুনে কাজী সাহেব বলে, কোন বিপদে পড়লাম রে বাবা? নয়ন বলে উঠল, আপনি কোন বিপদে পড়লেন? আমার মতো বিপদে তো আর পড়েন নাই। এই বোন ছাড় আমাকে, আমি এই বিয়ে করব না। তুই বোন লাগোস আমার। নদীর আগে ঠাস করে থাপ্পড় মেরে বলে, কিসের বোন? বল বউ হয় বউ। নয়ন রান্না করার মতো অবস্থায় কাজীকে নদীর আব্বু নয়নের আব্বু বিয়ে পড়াতে অনুমতি দিলে কাজী সব লিখে বিয়ে পড়ানো শুরু করে দিল। নদীকে কবুল বলতে বলে নদী এক এক করে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। রাফির আগে হাত মুঠো করে নিল। রাফির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নয়নকে কবুল বলতে বলে নয়ন বলল, আমি কবুল বলবো না। আমি এই বিয়ে জীবনেও করব না। নানির মাইয়া, আপনি নিজের মেয়েকে সামলান। আমি বাসায় যাব। দাদুর ছেলে, আপনি বসে থাকেন না। আমাকে বাঁচান এই খচ্চর মাইয়ার থেকে। জান, রাগ তুলো না, মেরে হাড্ডি ভেঙে ফেলবো। আমার রাগ উঠলে কি করতে পারি ভালো করে জানো। নয়নের আব্বু ধমক দিলে নয়ন ভয়ে বলে উঠল। কুকুরুকু। নয়নের কবুল বলা শুনে নদী রেগে আর একটা থাপ্পড় মেরে বলল, কুত্তা, তোকে বিয়ে করতে কইছে? বলছে মুরগির ভাষায় বলতে বলে নাই। ও কুকুরুকু। নয়নের কথায় অনেকে আসলো। নয়নের আব্বু রেগে ধমক মেরে বলল, হচ্ছে এটা কি? ফাইজলামি হচ্ছে নাকি? আর একবার মজা করলে হোস্টেলে পাঠিয়ে দেব, ওইখান থেকে পাবনা দিব। না না আব্বু, আমি এই বিয়ে করব না। ভাইয়ার গার্লফ্রেন্ডকে বিয়ে করব, এমন অভিশাপ আমি নেমে পড়ব না। চুপ কর। নাটক হচ্ছে আমার গার্লফ্রেন্ড জানার পর তার সাথে নষ্টামি করছোস, তখন লজ্জা করে নাই? আর এখন নাটক শুরু করছোস? ভাইয়া, তোমার মনে হয় আমি এমন কিছু করছি? আমি জীবনেও কিছু করি নাই। আমি পড়া করে বাসায় চলে আসতাম। আমি যখন পড়তাম আমার সাথে তো তুলিও থাকতো। তুলিকে জিজ্ঞেস করে দেখো।
রাফি ভাইয়া নয়ন আপুর দিকে খারাপ নজরে তাকাতো। আপুর ওড়না দিয়ে মাঝে মাঝে নোংরামি করতো। তুলির কথা শুনে সবাই রাগে লুক নিয়ে তাকালো। নয়ন ভ্যাবাচাকা খেয়ে বলল, আরে ছেড়ি, তোরে আমি কি ক্ষতি করছিলাম যে তুই আমার নামে এত বড় বাস রেডি করে রাখলি আর বাসটা জায়গা মতো দিয়ে দিলি? নয়নের কথা শুনে নদী মাথায় থাপ্পড় মারলে নয়ন মাথায় হাত দিয়ে এক প্রকার কান্না করে বলল, ধুর, বারবার মারেন কেন? আপনার বোন মিথ্যা বলে, আপনিও বলেন। নয়ন, আর একবার যদি ফাজলামি করস আমি ত্যায্যপুত্র করব। এমন নোংরা ছেলে আমার হতে পারে না। নয়ন ওর আব্বুর কথায় ভয়ে বিয়ে করে নিল। নয়ন কবুল বলে নদী খুশিতে বলল, আলহামদুলিল্লাহ, আমার জানেমানটা অবশেষে আমার হয়ে গেল। সারেন, হাত তুলি। শ্যালিকা হইছস না? আমি তোর দুলাভাই না? আয়, তোর সাথে একটু মজা করি। শ্যালিকার তো অর্ধেক ঘরওয়ালি হয়। নয়ন কথাটা বলে তুলির দিকে দৌড় দিল। তুলি ভয়ে দৌড়ে পালাতে লাগলো। নয়ন তুলিকে সারা উঠান ঘোরাতে লাগলো। তুলি পড়ে গেলে নয়ন তুলিকে তোলা বাদ দিয়ে তুলির পিঠের উপরে পায়ের উপরে পা তুলে বসে থেকে বলল, আমার নামে মিথ্যা বদনাম করা, দেখ তোর কি হাল করি। ওই মানুষের বাচ্চা, উঠতে বলছি, আমার লাগছে। লাগলে লাগুক, তাতে আমার কি? আমি তোর ওড়না দিয়ে নাকের পানি মুছবো। নয়ন তুলির ওড়না নিয়ে নাক পরিষ্কার করতে লাগলো। তুলির ঘৃণায় বমি করার অবস্থা। সবাই নয়নকে বলল। নয়ন, তুলিকে ছাড়ো। নয়নের আব্বু রাগে নয়নের দিকে লাঠি হাতে নিয়ে আসতে নিলে নয়ন লাফ দিয়ে উঠে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। রাত 12টার দিকে নয়ন লুকিয়ে বাসায় চলে গেল। নয়ন বাসার ভিতরে আস্তে আস্তে গেল। নয়ন যেই সিঁড়ি বেয়ে উপরে যাবে তখনই পেছন থেকে নয়নের আম্মু বলল, তুই নদীর সাথে কি আসলে নোংরামি করছিলি? আমার বিশ্বাস হয় না, তুই এমন করতে পারোস না। আমি তোর মা, তুই আমাকে সত্যিটা বলতে পারোস? বল। আমি জানি তুই দুষ্টু, বাট এমন নোংরামি তুই করছিস, আমার বিশ্বাস হয় না। নয়ন ওর আম্মুর কথা শুনে পেছনে ঘুরে ওর আম্মুর সামনে গিয়ে বলল, আমি কিছু করি নাই আম্মু, আমি বুঝতে পারছি না নদী আপু কেন এমন করো। উনি তো ভাইয়াকে অনেক ভালোবাসে, আর তুলি ওই আমার নামে মিথ্যা বলল। নদীকার আপু বলবি না, তোদের বিয়ে হয়ে গেছে। আর সত্যি তুই কোনো কিছু করিস নাই তো? না আম্মু, আমি কিছু করি নাই। হ্যাঁ, একদিন আপু জামা পরিবর্তন করতে নিয়েছিল, আমি তুলির দৌড়ানোতে রুমে ঢুকে পড়ছিলাম। আপু চিৎকার দেওয়াতে আমি দৌড়ে সাথে সাথে বের হয়ে গেছিলাম। এরপর আর কোনো কিছুই না। আমি তো জানি উনি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। ওকে, যা হওয়ার হয়েছে, বিয়ে যেহেতু হয়েছে এখন তো আর কিছু করার নাই। বাট নদী এমন কেন করলো? দুইজন ছোটবেলা থেকে একে অপরকে ভালোবেসে হঠাৎ করে এমন কাজ কেন করলো? বিষয়টা আমাকে ভীষণ ভাবাচ্ছে। কি জানি, মায়া মানুষের মাথায় কখন কি ঢুকে আল্লাহ জানে। ওকে, রুমে যা, আর এই কয়েকদিন তোর ভাই আর তোর আব্বুর থেকে দূরে দূরে থাক। ওকে, আই লাভ ইউ আম্মু, তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না। মা। নয়ন ওর আম্মুর গালে চুমু দিয়ে চলে যেতে নিল। নয়নের আম্মু হেসে বলল, পাগল একটা। ওই, খাবার খাবি নাকি না? খাবো না আম্মু। নয়ন উঠে চলে গেল। নয়ন রুমে গেলে রুমে নদীকে ঘুমাতে দেখে নয়ন ভ্রু কুচকে তাকিয়ে বলল, এই সেমরি এখানে কেন? ভাইয়া রুমে দিয়ে আসি। নয়ন নদীকে আস্তে আস্তে ডেকে বলল। আপু উঠো, ভাইয়া রুমে যাওয়া বাদ দিয়ে আমার রুমে কি? নয়নের কথা শুনে নদীর ঘুম ভেঙে গেল। নদী বিরক্ত নিয়ে উঠে নয়নের মাথায় থাপ্পড় মেরে দিল। নয়ন মাথায় হাত দিয়ে বলল, উফ, সবসময় তোমার এত হাত নড়ে কেন? আমি তোর বিয়ে করা বউ, তুই আমাকে আমার ভাসুরের রুমে দিয়ে আসতে চাস? নদীর কথা শুনে নয়ন মাথা চুলকিয়ে বলল, ও হ্যাঁ, আপনি না আমার বউ, ভুল হয়েছে। এই ভুলের জন্য তুই আমার হাতে মার খাস। আমার কাঁচা ঘুমটাই নষ্ট করলি। চল, এখন ঘুম নষ্ট করছিস যখন, তখন বাসরটা করে নেই। এই না না না, একদম না, আমি কোনো বাসর করতে পারবো না, আপনি ঘুমান। নয়ন উঠে যেতে নিবে সাথে সাথে নদী নয়নের কলার ধরে টান দিয়ে নয়নকে ফেলে উপরে উঠতে যাবে। সাথে সাথে নয়ন নদীকে কাতুকুতু দিতে লাগলো। নদী হাসতে হাসতে বলল, নয়ন, কাতুকুতু দেওয়া বন্ধ কর, না হলে তোর খবর আছে। নয়ন নদীকে ফেলে দিয়ে খাট থেকে উঠে ড্রয়ারের ভিতর থেকে শেকুল তালা নিয়ে ওর কোমর থেকে ভালোভাবে পেঁচিয়ে তালা মেরে দিয়ে চাবি জানালা দিয়ে ঢিল দিয়ে ফেলে দিল। নদী রাগে বলল, কি করলি তুই?
হি হি, আমার ইজ্জত নিতে চাইছিলে না, এখন আসো, নাও। অনেক বুদ্ধি তোর, তাই না? মেরে হাড্ডি ভেঙে ফেলবো। সকালে কিভাবে ছাড়া পাস আমিও দেখব। নদী বিরক্ত হয়ে খাটে শুয়ে পড়তে যাবে, সাথে সাথে নদীর মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। নদী দরজার দিকে তাকিয়ে নদী দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। নয়ন লাফ দিয়ে গিয়ে খাটের কাছে গিয়ে সোজা খাটের উপরে শুয়ে পড়ল। নয়ন আস্তে আস্তে করে ঘুরে সোজা হয়ে শুয়ে পড়ল। নদী নয়নের সামনে এসেছে, শাড়ি খুলতে লাগলো। নয়ন ভ্রুকুচকে তাকিয়ে বলল, ওয়াশরুমে গিয়ে পোশাক চেঞ্জ করতে পারো না নাকি? রুম থাকতে ওয়াশরুমে কেন যাব? আমি এত এখানে খুলবো? আমার সামনে থেকে সরে খুলেন। না, আমি এখানে খুলবো। নদী একেবারে খুলে নয়ন চোখ বন্ধ করে ফেলল। নয়নের মন মানতে চাইল না। নয়ন এক চোখ খুলে দেখতে লাগলো। নদী মিটি মিটি হাসতে লাগলো। নয়ন সারা শরীরে কারেন্টের ঝটকা লাগলো। নয়ন নদীর দিকে চোখ খুলে দেখতে লাগলো। নয়ন বলতে লাগলো, আমি এটা কি করলাম? এখন আমার যে আদর করতে মন চাচ্ছে, চাবিটা ফেলে কেন দেওয়া লাগবে? মগা এবি, এক কাজ করস। নদী রং ঢং করতে লাগলো। নয়ন দিকে তাকিয়ে বনে বনে হেসে বলল, কাজ হয়ে গেছে, এখন ছটফট করে মর। খচ্চর, আমার লগে জাউরামি করা এখন দেখ আর আফসোস কর। নদী আলমারির দিকে গেলে নয়ন মুখ ঘুরে নদীর দিকে তাকিয়ে থাকলো। নয়নকে উদ্দেশ্য করে বলল, আহা নদী, কেউ তোকে দেখতে পারবে, ছুতে পারবে না। যত রং ঢং করিস কেউ তোর কাছেও আসতে পারবে না। আসলে তোকে ছোঁয়ার কারো সাধ্য আছে নাকি? তুই এত হট, তোর তো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দেওয়া দরকার। নদী আয়নার দিকে তাকিয়ে ভং ধরতে লাগলো। নয়ন হাত দিয়ে উঠে পড়ল। নয়ন লাফ দিয়ে নদীর কাছে আসলে নদী পিছনে তাকালে সাথে সাথে নয়ন নদীর কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড় শয়তান আমার দেহ, হাত দিলে হাত ভেঙে ফেলবো। বউ হও না আমার, প্লিজ এই শেকল খোলার ব্যবস্থা করো। তুমি যদি খুলে দাও, যা বলবে আমি তাই করব। যা ভাগ, ঘুমাবো আমি। নদী নয়নকে সরিয়ে দিয়ে থ্রি পিস পরে নিয়ে গুলো আচারে বিনি করতে লাগলো। নয়ন হাত দিয়ে নদীকে কাছে টেনে নিল। নদীর সাথে সাথে রেগে তাকিয়ে বলল, ছাড় আমাকে নয়ন, না হইলে এমন জায়গায় লাথি মারমু না, জীবনেও বাবা ডাক শুনবি না। বউ, এমন করো না, একটু খুলে দেওয়ার চেষ্টা করো না। আমি কথা দিচ্ছি, তুমি যদি খুলে দাও তাহলে আমি তোমাকে আর জ্বালাবো না, শুধু আদর হবে। নদী নয়নের দিকে ঘুরে তাকিয়ে বলল, যা ভাগ, কোনো খোলাখুলি নাই। খুব শখ না আমার থেকে বাঁচার? থাক এখন। নদী চলে যেতে নিলে নয়ন হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে এসেছে। ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় হয়ে গেল। নয়ন নদীর কোমরের হাত দিয়ে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলো। নদীর সারা শরীরে কেঁপে উঠল। নদী নয়নকে বলল, নয়ন ছাড় বলছি, না হইলে। নদীর কথা শেষ হইতে না দিয়ে নয়ন নদীর ঠোঁটে হাত দিয়ে চুপ করে গলায় বুকে কিস করতে লাগলো। আস্তে আস্তে নদীর সারা শরীরে আদরের জন্য পাগল হয়ে যেতে লাগলো। নয়ন হাসি দিয়ে বলল, ওকে বউ, থাকো, ঘুমাইগা। নয়ন চলে যেতে নিবে সাথে সাথে নদী কলার ধরে ঠোঁটে কামড় মারল রাগে। নয়ন ধাক্কা দিয়ে ঠোঁট ধরে বলল, আহ, কি করলে? কুত্তা, তুই আমাকে আদর না করলে আমি তোকে এখন মেরে ফেলবো। আমাকে কিভাবে আদর করবি সেটা তুই ভালো জানিস। তাড়াতাড়ি আদর কর, না হইলে তোর সারা শরীর কামড়াবো আমি। নয়ন নদীর কথা শুনে ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। নয়ন বলে উঠল, আমার ভুল হয়ে গেছে, আর এমন করব না। তোর সরি তোর কাছে রাখ, কিভাবে আদর করবি সেটা বল, না করলেও মায়ের খাবি। ধুর, কিভাবে আদর করব? তুমি একটু নিচে যাও না, গিয়ে চাবিটা নিয়ে এসে দাও। তুমি নিয়ে এসে দিলে তোমার কথা মতোই চলবো। সত্যি, বাট ওখানে যেতে পারবো না, ভূত যদি ধরে আমাকে। আমি এখান থেকে দেখছি, যাও, ভূত ধরবে না। চুপ কর, ভূত ধরলে তুই কিছুই করতে পারবি না। তুই তো 2 তলা থেকে দেখে জানলা লাগিয়ে দিবি। নয়ন নদীর কথা শুনে ফ্যাল করে তাকিয়ে থাকলো। নয়ন কিছু না বলে লাফ দিয়ে খাটের কাছে গিয়ে শুয়ে পড়ল। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, মুন্ডা চাচ্ছে মেরে ফেলি, চাবি মাতবাড়ি করে ফেলে ডালা লাগবে। এখন কেমন লাগে? নদী তাকিয়ে থাকতে থাকতে বলল, ওই হাতুড়ি আছে।
আছে কেন? কই রাখছো? ড্রয়ারে। মানুষের তো চাবির ডবল চাবি থাকে, এইটাই ছিল নাকি? ও হ্যাঁ, বউ বউ আলমারি সাইডে দেখো, ড্রয়ার আছে ছোট, ওইটা খুলো তো, ওইখানে চাবি পাওয়া যেতে পারে। নদী নয়নের কথা শুনে আলমারি খুলে বামে একটা ছোট্ট ড্রায়ার দেখে খুলে চাবি বের করলো। নয়নের দিকে ধরে বলল। এইটা? আমার কাছে আসো। নদী কাছে গেলে নয়ন বলে উঠল। হ্যাঁ, আমার কাছে দাও। নয়ন নিতে যাবে, সাথে সাথে নদী নিজের কাছে নিয়ে বলল। চাবি দিব, সাথে সব দিব, বাট আমার কিছু শর্ত আছে। নদীর কথা শুনে নয়ন ভ্রুকুচকে তাকিয়ে বলল। কি শর্ত? আমি যা যা জিজ্ঞেস করব সব সত্যি বলবি, আর আমি যা বলবো তাই করা লাগবে। কি মনে হয় জিজ্ঞেস করবে, আর কি মনে হয় করতে বলবে? আমার মন মতো না হইলে কিছু করবও না, শুনবও না। ওকে, এইভাবে থাক, আমি ঘুমাই। নদী সোফার দিকে যাবে, সাথে সাথে নয়ন বলে। এই এই শুনবো, আসো। ব্যথা করছে পা দুইটা। গুড, আগে ওঠেক। নদী নয়নকে ধরে দাঁড় করিয়ে দিল। নদী পাশে বসে বলল। তোর কয়টা গার্লফ্রেন্ড, সত্যি করে বলবি? ও এইসব প্রশ্ন? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বাট ক্রাশ ছিল। ক্রাশকে? ওইটা বলবো না, যখন সময় হবে তখন বলবো। তার মানে সময় হইলে তুই তোর ক্রাশকে পেয়ে গেলি, আমাকে ছেড়ে দেবি? নদীর কথা শুনে নয়ন কিছুক্ষণ ভেবে বলল। না তো। সত্যি করে বল। না। আমার সাথে বিয়ে হয়েছে, এখন সংসার জীবনে ঝগড়া ঝামেলা হয়, এখন আমার সাথে ঝগড়া হইল, আমি তোকে আমার কাছে আসতে দিলাম না, তাহলে তুই কি অন্য নারীর কাছে যাবি? আমাকে কি তোমার চরিত্রহীন ছেলে মনে হয় নাকি? তোমার বোন তোমার মতো তখন মিথ্যা বলছে, আমি তোমার ওড়না ধরিয়েও নাই কখনো, সেখানে নোংরামি তো প্রশ্নই আসে না। ওইটা আমি জানি, বাট সত্যিটা বল, তুই কি অন্য নারীর কাছে যাবি? বা আমার থেকে সুন্দর হট মেয়ে পাইলি, আমার থেকে হাজার গুণ সুন্দর, তাহলে আমাকে ছেড়ে তুই কি ওই নারীর কাছে যাবি? নদীর কথা শুনে নয়ন হাসতে লাগলে নদী রেগে বলল। হাসস কেন? হাসছি কারণ তোমার বোকামি দেখে। আচ্ছা, তুমি যে আমাকে এসব জিজ্ঞেস করছো, আমি তো তোমাকে এখন কাছে পাওয়ার জন্য বা নিজের স্বার্থের জন্য সবগুলো কথাই তোমার মন জয় করার জন্য মিথ্যা বলতে পারি, সেইটা আমার মনের কথা হইল না। এইসব জিজ্ঞেস না করে নিজে থেকে বুঝে নাও আমি কি করতে পারি না পারি। তার মানে তুইও তোর ভাইয়ের সাথে আমার আড়ালে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবি, আমার কাছে আসতে না দিলে তুই রাগ করে তোর ভাইয়ের মতো অন্য নারীর সাথে ঘনিষ্ঠ হবি, আমার আড়ালে তুই হাজার নারীর সাথে থাকবি, রিলেশন করবি। নদীর কথা শুনে নয়ন অবাক হয়ে গেল। নদীর চোখে পানি দেখে নয়ন লাফ দিয়ে এক ধাপ এগিয়ে দিয়ে নদীর সামনে দাঁড়িয়ে নয়ন নদীর থুতনির নিচে হাত দিয়ে চোখের পানির ফোঁটা হাতের উপরে এসে পড়ল। নদী নয়নের দিকে তাকালো। নয়ন হাসি দিয়ে বলল। আমি জানি না তুমি যে অভিযোগ দিলে তা সত্যি কিনা মিথ্যা, আর সত্যি হবে হয়তো। তুমি নিজের চোখে না দেখে তো আর এইসব ভাবো নাই, বা বিয়ের মতো জিনিস নিজের ছোটবেলার ভালোবাসা রেখে তোর ছোট ভাইকে বিয়ে করলে। কুছ তো গড়বড় হ্যায়। হিন্দি বলস কেন? শোনো, একটা কথা বলি, ভাই বোন সবসময় এক হয় না। একটা ফ্যামিলিতে 5 জন মানুষ 5 রকম হয়। তুমি আমার ওয়াইফ, আমি জানি তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড ছিলে, কিন্তু এখন তুমি আমার বউ, আমার জীবনসঙ্গী। এখন তোমার উপরে আমার অধিকার, আমার দায়িত্ব তোমার উপরে আছে। তুমি আমাকে রাগে কাছে আসতে দিলে না, তাতে আমি অন্য নারীর কাছে যাব, এইটা জীবনের বড় ভুল ধারণা। হ্যাঁ, ছেলে মানুষের চরিত্রে সমস্যা আছে, আমি ছেলে মানুষ, আমি তো জানি, বাট এক নারী আসক্ত পুরুষের চোখে তার একমাত্র নারী ছাড়া কোনো নারীকে ভালো লাগে না। কোনো ছেলে এক নারীতে আসক্ত হতে পারে না। এটা ভুল কথা। যদি এক নারীতে আসক্ত না হইতে পারে তাহলে তো প্রতিটা ঘরে ঘরে ডিভোর্স হইতো। হয়তো। হ্যাঁ, এমন ঘটনা হয়, কিন্তু সব ঘরে ঘরে তো হয় না। একটা কথা সব সময় মনে রেখো, তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিণী। তুমি আমাকে বকতে পারো, রাগ করতে পারো, অভিমান করতে পারো, কিন্তু আমি জানি তুমি কখনোই আমার খারাপ চাইবে না। তুমি সবসময় চাইবে আমি যেন সফল হই, ভালো থাকি, সুখে থাকি, কারণ এটাই একজন স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া। আর একজন
স্বামী হিসেবে আমার দায়িত্ব হলো আমার স্ত্রী কিসে হাসে, কিসে কষ্ট পায়, কিসে শান্তি খুঁজে পায় সেটা বোঝা এবং তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করা। নয়নের ফোন বেজে উঠলে নয়ন ফোন বের করে, কল কেটে দিয়ে বলল, আর তুমি বলে সুন্দর কোনো নারী দেখলে আমি নাকি তোমাকে ছেড়ে চলে যাব? পাগলি, আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি, কারণ সৌন্দর্য শুধু মুখে নয়, সম্পর্কেও থাকে। তুমি আমার মনের মানুষ, আমার সহধর্মিণী, আমার ঘরের শান্তি। তুমি রাগ করো, অভিমান করো, ঝগড়া করো, যাই করো না কেন, দিন শেষে তোমার কাছে আমি শান্তি খুঁজে পাবো। শুধু একটা জিনিস সবসময় মনে রেখো, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসো, কারণ তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি, আর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আশ্রয়। নয়নের কথা শেষ হইতে নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে খাট থেকে নেমে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিতে দিতে বলল, তুমি এত ছোট হয়ে কত কিছু বোঝো, আর যার সাথে এত বছর থাকলাম সেই মানুষটা আমাকে বুঝলো না। আমার আড়ালে সেই হাজার মেয়ের সাথে নিজের সুখ খুঁজে নাই। তার থেকেও বড় কথা, আমি বারবার বলছি বিয়ের আগে কোনো কিছু করতে পারবো না। আমার কথায় রাগে ওই দিন শেষে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বোনকে উইশ করলো। আমার রুমে ওই আমার বোনের সাথে। নদী আর কিছু বলার আগেই নদীর গলা শুকিয়ে আসতে লাগলো। নয়ন হাত মুঠো করে নিল। নয়ন নদীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করো না, তুমি আমার বউ। তুমি কেন তোমার ভাসুরের কথা ভেবে কান্না করো? আমার বাসর রাতে অন্য পুরুষের কথা ভেবে কান্না করলে আমি কিন্তু রাগ করবো, আমার সাথে কিন্তু তুমি অন্যায় করছো। নয়নের কথা শুনে নদী তাড়াতাড়ি করে চোখ মুছে নয়নের তালা খুলে দিতে দিতে বলল, আমি আর ওর কথা ভাববো না। রাগ করো না তুমি, আমি আর কখনোই তোমার কাছে ওর কথা বলবো না। নয়ন শেকল থেকে ছাড়া পেয়ে খাটে বসে পড়ল। নয়ন নদীকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে বলল, থ্যাংক ইউ বউ। ওইদিকে পুরো ব্যথা হয়ে গেছে, এমন পেঁচিয়ে বাঁধছিলাম। মাথায় এত বুদ্ধি শুদ্ধি আসে কই থেকে? আরেকটা দুষ্টু বুদ্ধি আসছে। কি? নয়ন নদীর কথাই উত্তর না দিয়ে খাটের উপরে ফেলে দিল। নদী নয়নের দিকে তাকাতেই নয়ন সাথে সাথে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী হাসি দিয়ে নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুইজন পাল্টা কিস করতে লাগলো আর আদর করতে লাগলো। দুইজন অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে গেলে নয়ন নদীকে বুকে নিয়ে শুয়ে পড়ল। নদী নয়নের দিকে তাকাতেই লজ্জা পেতে লাগলো। নয়ন নদীকে বলল, জান, ফোনটা দিও তো। এত রাতে তোমাকে কে কল দেয়? আর বলো না তো, কয়েকটা মেয়ে খালি জ্বালায়, ব্লক মারি অন্য নাম্বার দিয়ে কল দেয়। কি বলে? কল রিসিভ করো। না করলে তুমি মারবে। কেন? কি এমন বলে যে মারবো আমি? খারাপ কথা বলে, বাজে ইঙ্গিত করে। কল রিসিভ করো, দেখি কে। নদী নয়নের ফোন নিয়ে কল রিসিভ করতেই নদী অবাক হয়ে গেল। ওই পাশের মেয়েটা বলছে, যাক কলটা রিসিভ করলে শোনো, আমাদের ব্যাপারে কেউ তো জানবে না, আমরা রিলেশনে আসলে কি সমস্যা বলো, আমাকে ভালো করে দেখো, পছন্দ হয় না? নদী নয়নের দিকে তাকাতেই নয়ন অন্যদিকে তাকিয়ে থেকে বলল, খারাপ ছেড়ি, লাথি মেরে তোর উগানটা পাঠাবো। বারবার আমাকে কল দেস, তোর বাপকে আমি বলে দিব। নয়নের কথা শুনে মেয়েটা বলে, হ্যাঁ হ্যাঁ বলো, যাও, আমিও বলে দিব তুমি আমাকে কল দিয়ে বাজে ইঙ্গিত করেছো, আর আমার সাথে তোমার রিলেশন ছিল, তুমি আমার পরীক্ষা নিয়ে এইসব ভিডিও করছো। নয়ন রেগে কিছু বলবে তখনই নদী বলে উঠল, খারাপ মাগি, তোর জায়গা মতো মরিচ দিয়ে দিব। আমার জামাইকে আর একবার কল দিলে মরিচ বাটা দিয়ে রেখে দেব, কত জ্বালা একদম মিটিয়ে যাবে। নদীর কথা শুনে মেয়েটা ভয়ে কল কেটে দিল। নয়ন আস্তে আস্তে উঠে যেতে নিবে, সাথে সাথে নদী চুল টেনে ধরে লাইট জ্বালিয়ে দিয়ে বলল, এইসব খারাপ মাগিরা তোর নাম্বার কই থেকে পেলো? তুই ইচ্ছে করে দিয়েছিস। নয়ন ব্যথায় বলতে লাগলো, জান, ছাড়ো আমাকে, চুল ছাড়ো প্লিজ, ব্যথা লাগছে। আমার কথার উত্তর দে, নাম্বার কই পাইলো? গ্রুপ থেকে নিয়েছে, সবার নাম্বার দেওয়া নেওয়া করছিলাম। কলেজে যে যাবে না চাইলে বন্ধুদের কল দিয়ে নোট নিতে পারবে, আমাদের টিম আছে আর সেখানে লিডার আমি, তাই মোটামুটি সবার কাছে আছে, ওইখান থেকে নিয়েছে। এই সিম পরিবর্তন করবি, না হলে তোর খবর আছে। আমি তো তোর কাছে থাকবো না কুত্তা, তুই ওই মেয়েদের সাথে নোংরামি করবি। আরে কি যাতা বলো, যখন তুমি ছিলে তখন কিছু করি নাই, আর এখন বউ থাকতে অন্য নারীর কাছে যাব ভাবলে কিভাবে? আম্মু আমাকে ওই শিক্ষা দেয় নাই।
আমি কোনো কথা শুনতে চাই না, তুই নাম্বার পরিবর্তন করবি মানে করবি। আচ্ছা করব, চুল ছাড়ো প্লিজ, লাগছে। নদী চুল ছাড়লে নয়ন চুল ঠিক করে। নদীর বুকে উপরে মুখ লুকিয়ে বলল, রাগ করো না। আমি তো আগামীকাল চলে যাব, আমার তো এখন টেনশন হচ্ছে, আমি থাকবো না আর তুই এইসব করে বেড়াবি। জান, সন্দেহ করো না তো। এই শোন, তুই আমার সাথে আমার বাসায় থাকবি। ঘর জামাই থাকবো নাকি? তাই থাকবি, দরকার হইলে আমি যেখানে থাকবো তুইও সেখানেই থাকবি। আরে বাবা, তোমার বাসায় কি অনেক দূর নাকি? তুমি তো 3টা বাড়ির পরে থাকো। আচ্ছা তুমি আমার কাছে থাকবে না? না, কেন? তোর ইন্টার পরীক্ষা না হইলে আমি একেবারে আসবো না। আগের মতোই আমার কাছে পড়তে হবে, আর পড়াশোনা ভালো না হইলে কোচিং আরেকটা দিয়ে দিবে। যাক বাবা, আমার বউ আমার কাছে থাকবে না, আমার আদর লাগলে আমি তখন কি করব? অত আদর পেতে হবে না, 3 দিন পর পর আমার কাছে আসতে পারবেন। এমন নিয়ম মানি না আমি। আইসে 1 সপ্তাহ পর পর আসতে বলেছিল, আর সেখানে আমি 3 দিন রাজি করাইছি। তোর ভালো লাগে না? ভালো না লাগলে কিছু করার নাই, চলো গোসল করে নেই। চলে তো যাবে, আর একবার আদর করে নেই। আমি কি সারা জীবনের মতো চলে যাচ্ছি নাকি কবরে যাচ্ছি? দূর, কি যা তা বলো। কবরের কথা কেন বলো? আমি তো একটু আদরের কথা বলছি। করবো না আদর? যে মেয়েগুলোর সাথে রাত 1টা 2টায় কথা বলস তাদের কাছে যা, আদর করে দিব। বউ, খালি উল্টাপাল্টা কথা বলবে না তো, আমি ওদের কল রিসিভ করি না। আচ্ছা ওয়েট, ওরা 12টায় না দিয়ে 2টায় কল দিল কে রে? তুই কি ঘুমানো বাদ দিয়ে রাত জাগোস নাকি? রাত জেগে কি করস? আরে গেম খেলি, আর অনলাইনে না হয় রিলস দেখি। আমার ফোনে তোর আইডি লগ ইন কর। কেন? যা বলছি তাই কর। আচ্ছা করছি, আমার কিছু নাই যে আমি ভয় পাবো, করে দিচ্ছি। আমি গোসল করে আসছি। আমিও করব তোমার সাথে, গোসল করে এসে আইডি দেই। নয়ন নেমে নদীকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। নয়ন নদীর সাথে দুষ্টুমি করে দুইজন গোসল করে, একে অপরকে মুছে দিল। নয়ন নদীকে তোয়ালে পেঁচিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে বের হইল। নদী নেমে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে দিল। নদী লাগেজ থেকে 3 পিস বের করে পরে নিল। নয়ন খাটে বসে পড়তেই নদী মেহেদি নিয়ে আসলো। নয়ন নদীর ফোন হাতে নিয়ে বলল, পাসওয়ার্ড কি? আমার কাছে দাও। নদী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলে দিয়ে বলল, পাসওয়ার্ড তোর নাম দে। দূর, ওইসব করা লাগবে না। আমাকে ভালোবাসলে তোমার ব্যবহারে প্রমাণ পাবো, এইসব করে ভালোবাসা দেখানোর দরকার নাই। তোকে যা বলছি তাই কর, আর তোর কিছু সুন্দর সুন্দর পিক দে। আমার পিক দিয়ে কি করবে? তোর জন্য পাত্রী খুঁজবো। আমার পাত্রী তো আমার সামনে। নদী রাগী লুক নিয়ে বলল। এত কথা বলস কেন? যা যা বলি তাই কর। নয়ন আর কিছু না বলে পাসওয়ার্ড চেঞ্জ করে দিল। ওর কয়েকটাই ছবি দিল। ফেসবুক আইডি লগ ইন করে দিলে নদী বলল, হোয়াটসঅ্যাপও দে। হোয়াটসঅ্যাপ না দিলে হয় না? কি সমস্যা রে? না মানে কোনো মেয়ের ব্যাপার না, অন্য ব্যাপার আছে। কি ব্যাপার রে? এই ফোন দে। নদী নয়নের ফোন কেড়ে নিয়ে হোয়াটসঅ্যাপে গেল। নদী চেক করে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কই কিছুই তো নাই, তোর ফ্রেন্ডরা আর কলেজের গ্রুপ আর আড্ডা দেওয়ার গ্রুপ। সেটা তো বললাম, বাট অন্য ব্যাপার আছে। কি ব্যাপার তাড়াতাড়ি বল। আসলে আমি গেম আইডি নিয়ে কাজ করি, আম্মুকে বলো না, অনেক মারবে। নদী রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, ওরে বদমাইশ, এই তোর কাহিনী? পড়াশোনা উগান্ডায় যাওয়ার আসল কাহিনী এইসব? তোর কপালে দুঃখ আছে তাই তো বলি। হুট করে পড়াশোনা এত খারাপ কেন করস? উনি গেমের ভেতরে বসে থাকে, ওনার পড়াশোনা খারাপ হবে না তো কার হবে? আসতে বলো না। চুপ, থাপ্পড় মেরে ঘুরিয়ে দেব যদি তোকে পড়া বাদ দিয়ে গেম খেলা দেখি। আজ থেকে অ্যাপ ডিলিট করবি, তোকে যেন গেমের ভেতরে না দেখি। জান শান্ত হও, আমি তোমাকে সিক্রেট কথা বলি, শোনো আমার কথা। তুমি আমার বউ হও, তোমাকে তাই বলতে চাচ্ছি। কিসের সিক্রেট কথা? শান্ত হও, তাহলে বলবো, না হইলে বলবো না। ওকে হইলাম, বল। নয়ন পিসি অন করে দিয়ে ইউটিউব গিয়ে ওর চ্যানেল দেখালো। নদী অবাক হয়ে নয়নের দিকে তাকালো। নদী বলে উঠল, এত বড় চ্যানেল কার? তোর কাছে কি করছে? আর ওয়েট, এই চ্যানেল তো আমি চিনি, একবার টিভির চ্যানেলে দেখেছিলাম। এইটা আমার চ্যানেল, NMC চ্যানেলের মালিক। কি যাতা বলো, এত বড় চ্যানেল তোর? আর তোর নাম বুঝলাম, বাট MC মানে কি? কমু না এখন, পরে কমু। আমার ইনকাম দেখবে? তুই ইনকামও করস?
ওয়েট দেখাই। নয়ন ফোনে ইউটিউব স্টুডিওতে গিয়ে ওর ডলার দেখালে নদী মাথা ঘুরে পড়ে যেতে নিলে নয়ন সাথে সাথে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, জান, পরে যাও না। এটা তো আমার ইউটিউব ইনকাম, আমার আরও ইনকাম সোর্স আছে। আমি রাকিব রাহাত রেস্তোরাঁ দিয়েছি। আমার এই ছাড়া আরেকটা আছে গেমিং চ্যানেল, বিক্রি করে হাত খরচগুলো চালাই। আর সব ব্যাংকে যাই, গেমিং চ্যানেল বিক্রির টাকা দেখবে। আরেকটা কোনটা? নয়ন বিকাশ, রকেট আর নগদ দেখালে নদী বলে, আমি স্বপ্নের ভেতরে আছি, আমাকে কেউ তুলো, না হইলে এত বড় শখটা আমি নিতে পারছি না। এইটুকু পোলা নাকি লাখ টাকা ইনকাম করে 1 মাসে, আমার কেউ তুলো। নয়ন নদীর ঠোঁটে কিস করলে চোখ বড় বড় হয়ে গেল। নয়ন হাসি দিয়ে বলল, এইটা বাস্তব, কাউকে যেন বলো না। আমার ব্যাংকে ইউটিউব ফেসবুকে টাকা যায়, আর এইগুলো ইউটিউব আর গেমিং আইডি সেল দিয়ে ইনকাম আসে। 17 বছরের পোলা কিনা এত কিছু, কেমনে কি? 6 বছর ধরে কাজ করি আমি লুকিয়ে। আগে তো গেমের জন্য আম্মু অনেক মারতো, তাই লুকিয়ে পরে শুরু করি। ভাগ্য ভালো, 6 মাস পর থেকে সব কাজে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এখন ভালো ইনকাম আসছে। তোমাকে খালামণি, খালু, শোভা আপু, তুলিকে একবার গিফট করছিলাম, মনে আছে? ওইটা আমার প্রথম পেমেন্ট ছিল 12,000 টাকা। আলহামদুলিল্লাহ, যাক, আমার জামাইয়ের প্রথম ইনকামের টাকার জিনিস ভাগ্য করে পেয়েছিলাম। হ্যাঁ, এখন বুঝলে রাত কেন জাগি? এইভাবে রাত জাগলে শরীর খারাপ করবে, আর এটা ভবিষ্যতের জন্য রাখা ঠিক হবে না। আরে আমি তো পড়াশোনার পাশাপাশি করছি, আমি তো আর পড়াশোনা ছেড়ে দেই নাই। বাট নিজের শরীরের দিকেও খেয়াল রাখা লাগবে। শরীর খারাপ হইলে এইসব টাকা পয়সা দিয়ে কি হবে? ওকে রাখবো, তুমি তো আসো আমার খেয়াল রাখার জন্য। তা তোমার কি লাগবে বলো, আমি তোমাকে গিফট করব। এখন লাগবে না, আপনি যা করছেন আলহামদুলিল্লাহ ভালো করছেন। বিজনেস দেওয়ার চিন্তায় আছি, তুমি যদি আমাকে হেল্প করো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি তো এইসব কিছু বুঝি না, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তোমাকে এইসব বোঝা লাগবে না, বিজনেসের ব্যাপারে তো তুমি ভালো বোঝো। তা পারি। আমাকে সেই বিষয়ে বোঝালে হবে। কি বিজনেস দেবে? শার্ট, প্যান্ট, টি শার্ট, মেয়েদের ব্যাপারে বুঝি না, ওইটা তুমি চয়েস করলে ভালো হইতো। এইগুলো চলবে? হ্যাঁ, অনলাইনে আমাকে সবাই বিশ্বাস করে, আর ভালো কোয়ালিটি জিনিস দিলে সবাই পছন্দ করবে। দুইজন কথা বলতে লাগলো। নদী হাই তুলে বলল, নাও এখন ঘুমাই। আচ্ছা আসো, বুকে আসো। নয়ন নদীকে বুকে চড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে নয়নের ঘুম 12টার দিকে। নয়নের আব্বু বলে উঠল, তোমার ছেলের কি এখন উঠতে মন চাচ্ছে না নাকি? খালু ওই ঘুমাক, আমাদের বাসায় তো যাবই 2টার দিকে, তখন উঠলে হবে। ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ এসেছে, ওই কথা বলবে না নাকি? রাফির আম্মু ওকে ডাকতে পাঠাও। আমি ডেকে আনছি। নদী যেতে নেবে তখনই দেখে নয়ন আসছে। নিচে নেমে নদীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, গুড মর্নিং বউ। গুড মর্নিং। আছে কি এখন? কত বাজে? কানার মতো থাকোস, দুপুরবেলায় উঠে বলোস গুড মর্নিং। নয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। নয়ন ওর আব্বুর প্রশ্নের উত্তর না দিয়ে নদীর আব্বুর সাথে আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করে কথা বলতে লাগলো। 2টোর দিকে নয়ন রেডি হয়ে হেঁটে যেতে লাগলো। নয়ন বলে উঠল, ইহা কোনো কথা? শ্বশুর মশাই বাড়িটা কি আরও দূরে নিয়ে যেতে পারেন নাই? হেঁটে কি শ্বশুর বাড়ি কেউ যায়? নয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাকিব বলে উঠল, দুলা ভাই, আপনাকে কি কোলে নিয়ে যাব? হ নে, তাও রেকর্ড থাকবে যে শ্বশুর বাড়িতে কোলে করে গেছি। নয়ন রাকিব আর রাহাতের কাছে গেলে দুইজন কোলে 2 পা ধরে উপরে তুলে নিয়ে যেতে লাগলো। নয়ন ভাব নিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে নিয়ে গেলে নদীর আম্মু ভ্রু কুচকে তাকালো। নয়ন, এইসব কি? শ্বশুর বাড়িতে আসলাম। শালা হাত ব্যথা হয়ে গেছে। সালা আমি না তুই? তোর বোনকে বিয়ে করে তোকে শালা বানাবো। যখন বানাস তখন দেখা যাবে, এখন চুপ থাক। 3 জন বাদর এক হইছে, জীবনেও ভালো হবে না। আম্মু ওকে আর বকা দিও না তো, ওই কিন্তু তোমার মেয়ের জামাই এখন। আইসে, যা 2 জন। ছাচুমা, অপমান সইলাম। কানে নিচে দিব নাকি?
নয়ন দৌড়ে চলে গেল। নয়ন সিঁড়ি দিয়ে যেতে নিলে তুলির সাথে ধাক্কা খেলো। তুলি পড়ে যেতে নিলে তুলির কোমর ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নদীর সবাই তাকিয়ে দেখলো তুলি এই প্রথম নয়নের এত কাছে আসায় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখতে লাগলো। নদীর দিকে চোখ গেলে নয়ন তাড়াতাড়ি করে ছেড়ে দিলে তুলি সিঁড়ির উপরে বসে পড়লো। তুলি বলে উঠল, কুত্তা, তুই জীবনেও মানুষ হবি না। তুই কুত্তা, সব সময় আমার পিছনে লেগে থাকোস। তুলি রেগে চিৎকার দিল। নদীর আম্মু রেগে বলল, টালার মতো হাঁটোস, আবার ষাঁড়ের মতো চিৎকার পারোস কেন? তোমার ভাগনা যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, সেদিকে কি তোমার চোখ কখনো দেখবে না? তোমার ভাগ্নের ভুল কখনোই তোমার চোখে পড়ে না। তুই নিজেই তো পড়ে যেতে নিলি, ওই তোকে ধরছে না হলে তো এতক্ষণে হসপিটালে থাকতি। তুই চুপ কর, বন্ধুর দালালি আমার সামনে করতে আসবি না। বড় আম্মু দেখেন ওই আমার সাথে কিভাবে কথা বলছে। রাকিবের সাথে এভাবে কথা বলার সাহস কই থেকে পাস তুই? রাকিব কতটা আদরের, ওর চাচ্চু কখনোই ধমক দিয়ে কথা বলে না। আর সেখানে তুই কে রে যে ওর উপরে চিল্লায় কথা বলস? ও সবার আদরের, শুধু আমিই সবার চোখের বিষ। আম্মু, এত গ্যাঞ্জাম ভালো লাগছে না, আমি রুমে গেলাম। ওই আমার রুমে আয়। রাকিবরা চলে গেল। নদী ওর বোনদের নিয়ে চলে গেল। নয়ন ছাদের চিলেকোঠায় গিয়ে পাখির খাঁচা থেকে বের করে পকেট থেকে খাবার বের করে দিতে লাগলো। রাকিব রাহাত ঢুকে বলল, পাখিটা কতদিন লুকিয়ে রাখবো? যে কয়েকদিন রাখা লাগে, আর একটু বড় হোক, কথা বলা শিখে গেলে তখন আম্মুর থেকে অনুমতি নিয়ে বাসায় নিয়ে যাব। খালামণি দেখলে তো আকাশ ভেঙে মাটিতে নামিয়ে নিয়ে আসবে। আমি ভয়ে থাকি কখন যে বড় আম্মু এসে পাখিকে দেখে ফেলবে। চিল, এত ভয় পাওয়ার কিছু নাই। আমি বুঝি না এদের পাখিতে কি সমস্যা। পটি করে দেয় যেখানে সেখানে, সেটাই তাদের সমস্যা। আর তোর আব্বুর সাথে খালুর অ্যালার্জি। আজব শরীর এদের। হা হা, এই শোন, স্পিড নিয়ে আয়। খেতে না করছে আম্মু। দুজন বসার ঘরে ধরা খাইলে মায়ের একটা ফিট থেকে কোথাও পড়বে না। এখানেও বন্ধ হয়ে গেল। তুলি বলে দিয়েছে ওই সেমরি সব জায়গায় ঝামেলা করে। বাদ দে, চকলেট দেখছি আফুর রুমে নিয়ে আয় তুই। আমি গেলে দিব না। শোভা আপুর কাছে? হুম। থাক, আমি নিয়ে আসছি। নয়ন চিলেকোঠা থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নয়ন সোজা নদীর রুমে চলে গেল। অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করতে দেখেই শোভা ওড়না ছেড়ে নাচ করছে। সবাই নয়নের দিকে তাকালে নয়ন সাথে সাথে ঘুরে বলল, আমি কিছু দেখি নাই। কি বলবে? আর অনুমতি নিয়ে আসতে পারলে না? আরে আমি তো ভাবছি সব আপুরা তো আছে, সবাই ভালোভাবে আড্ডা দিচ্ছ, কে জানে তোমরা এভাবে নেশাখোরের মতো ড্যান্স করছো। নয়নের কথায় সবাই রেগে গিয়ে বলল, কি আমরা নেশাখোরের মতো ডান্স করছি? নয়নকে মারতে যাবে সাথে সাথে শোভা ওড়না পরে বলল, এই থাম নয়ন, পাশের রুমে এখন তোর বউয়ের, এই রুম এখন পার্মানেন্টভাবে আমার। আপু, আমি তোমার কাছে এসেছি। আমার কাছে কি জন্য? আপু, ধুর পেতনিগুলো সরো। নয়ন সবগুলোকে সরিয়ে দিয়ে শোভার কাছে গিয়ে শোভাকে সোফায় বসিয়ে দিয়ে পা কোলে নিয়ে টিপে দিতে দিতে বলল, আপু আসলে হয়েছে কি? পা ছাড়, চকলেটের খবর পাইছোস? এই তোরা কি ভালো হবি না? নিজেরা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারোস না? কুনাফা চকলেট তো পাওয়া যায় না। ও আপু দাও না একটা, আমরা তিনজন পাক্কা ভাগ করে খাবো। অনেক ক্ষুধা লাগছে, দাও না। সর, দিব না, ভাত খাকা। তোমার মাথা টিপে দিবনি আর চুলও টেনে দিবনি, দাও না একটা, প্লিজ প্লিজ দাও। সর আমার কাছে, আছে মাত্র 2টা, আমি দিব না। এখন থেকে সর, ভাগ। আপু গো, তুমি ভাইয়ের সাথে এমন করতে পারো না। তুমি না আমার মিষ্টি আপু, ভালো আপু। আমার পা ছাড়, এই সব পাম দিয়ে কোনো লাভ নাই। তুই পাম দিয়ে দিয়ে সব শেষ করছস। এই 2টাই আছে, আর দিব না। আমার কাছে টাকা নেই, 4000 দে, আমি দিচ্ছি একটা। আমার কাছেও তো টাকা নেই, তুমি সামান্য চকলেট ভাইয়ের কাছে বিক্রি করতে চাইলে? ছি ছি, এই তুমি বড় বোন, আজ আমার টাকা পয়সা নাই বলে? নয়ন কান্না করার মুখ বানিয়ে বলল, আল্লাহ গো, আমি এই দুঃখ কই রাখবো গো। তোর বউয়ের কাছে টাকা আছে, তোর বউকে বল 10,000 দিতে, আমি 3500 টাকাটা অর্ডার দিই। নয়ন ভ্রুকুচকে উঠে বলল, দরকার নাই, ভাই থেকে তোমার চকলেট আগে না থাকো, তুমি চলে গেলাম। নয়ন অভিমান করে চলে যেতে নিলে শোভা বলে উঠল,
ওই দাঁড়া, নাটকবাজ, নিয়ে যা। সত্যি দিবা? ওলে ওলে আমার সোনা আপুটা। চকলেট দিব একটা শর্তে। কি শর্ত? সকালে ঘুম থেকে উঠে আমার পার্সেলগুলো নিয়ে এসেছে দিবি। আমার সময় হচ্ছে না, বাসায় অনেক কাজ। ওকে, কোনো ব্যাপার না, যদি মনে থাকে। যা, দিমু না। আরে মজা করছি তো, মজাও বুঝো না। নিয়ে আসবো তোমার সব পার্সেলকে, নিয়ে এসে দেই আমি তো, নাকি? আমাকে ছাড়া তোমার কাজ কে করবে বলো? গুড, ওয়েট কর, দিচ্ছি। শোভা আলমারি থেকে বের করে দিল। বাকিরা যাওয়ার আগেই নয়ন ভেঙচি দিয়ে বলল, ভাগো, আমি কষ্ট করে নিব আর ওনাদের নাকি দিব। বউ, তুমি কি খাবা? নয়নের কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে বলল, বাবা আজ বউ না দেখে আমাকে জিজ্ঞেসও করলো না। নয়ন নদীর দিকে তাকাতেই নদী বলল, না। একটু কামড় দাও। নয়ন নদীর কাছে গিয়ে মুখের সামনে ধরল। নদীকে খেতে জোর করলে নদী এক বাইট দিল চকলেটে। নদীর মুখে লাগতেই শোভাকে বলল, আপু, এটা কি? কোনটা? শোভা অন্যদিকে তাকাতে সাথে সাথে নদীর ঠোঁট থেকে কুনাফা লাগা অংশ খেয়ে ফেলল। সবাই হাঁ করে তাকালো। নদী লজ্জা পেয়ে গেল। শোভা তাকিয়ে বলল, কই, কিছু না তো। ও আচ্ছা, থাকো, জায়গা। নয়ন দৌড়ে চলে গেল। বাকিরা সবাই হাসতে লাগলো। শোভা আবার পিছনে তাকিয়ে বলল, কিসের কথা বললো? কিছুই তো দেখি না। শোভার কথা শুনে সবাই হো হো করে হেসে বলল, আপু তোমাকেও কিছু খুঁজতে হবে না, যা দেখার আমরা দেখে নিয়েছি। শোভা অবাক হয়ে বলল, কি? কিছু না, খুঁজিস না তো এত। এইবার তুই নাচ। সবাই নাচ গান নিয়ে মেতে গেল। ওইদিকে নয়ন চিলেকোঠায় গিয়ে বলল, উফ, কম কষ্ট করে নিয়ে আসলাম, আমি ভাগ বেশি নেব। শালা তুই না ওই কানিতে খেয়ে নিয়ে এসেছোস? আমার বউকে দিয়েছি। বাহ, আজ একটা বউ নাই দেখে দিয়ে আসতে পারি না। নাটক কম কর, নে। তিনজন ভাগ করে খেতে লাগলো আর আড্ডা দিতে লাগলো। তিনজন পাখিকে রেখে দরজা লাগিয়ে দিয়ে নিচে চলে গেল। তিনজন বাইক নিয়ে বের হয়ে গেল। রাতে তিনজন বাসায় আসলে নদীর আম্মু বলল, নয়ন, তুই হয়তো ভুলে গেছোস তুই শ্বশুরবাড়িতে এসেছোস। ও থুক্কু, আসলে মনে ছিল না। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, ভালো আছেন? যাই হোক, আপনার মেয়ে কই? নয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর আম্মু ভেবাচাকা খেয়ে বলল, ওয়ালাইকুম সালাম। তুই দিন দিন বেশ পাজি হচ্ছিস তো। মায়ের একটাও পিঠের বাহিরে পড়বে না। রাকিব রাহাত, যা তাড়াতাড়ি তিনজন ফ্রেশ হয়ে খেতে আয়। যাচ্ছি আম্মু। তিনজন চলে গেল। নয়ন রাকিবের রুমে গিয়ে ফ্রেশ হতে লাগলো। নয়ন রাকিবের খাটে বসে বলল, আগামীকাল কলেজে যেতে হবে। যাবো। ফাট ওই গেদি যদি আমাকে ধরে? দূর, কি করবে, আমার কাছে প্রমাণ আছে। ওই যে আমাকে ডিস্টার্ব করে। আল্লাহ ভরসা। নদী রাকিবের রুমের সামনে দাঁড়িয়ে বলল। নয়ন, নদীর কথা শুনে নয়ন নদীর দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ও বউ, তুমি বউ, এদিকে আসো। সারাদিন কই ছিলে সেটা বলো। আর এখন কত বাজে? 12টা। খুব ভালো, আজ রাকিবের সাথে ঘুমালে আমার ঘুম আসবে না। আরে বউ, রাগ কেন করছো? নদী কিছু না বলে চলে গেল। নয়ন রুম থেকে বের হয়ে দৌড়ে গেল। চিলিপ কেটে সোজা নদীর সাথে ধাক্কা লাগলো। নয়ন তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। নদীর আগে পিছনে তাকাতে নয়ন সাথে সাথে কান ধরে উঠে বশ করতে করতে বলল, বউ, বকা দিও না, তোমার জন্য একটা গিফট আনছি। নদী কিছু বলার আগেই নয়ন পকেট থেকে একটা হাতের আংটি বক্স খুলে নদীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমার ব্যক্তিগত মানুষ, রাগ করেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট গিফট। আপনি যদি মিষ্টি করে হাসি দিয়ে গিফটটা কবুল করে নিতেন, তাহলে রাতে আদর করতে যাওয়ার সাহস পেতাম। নয়ন আর কিছু বলতে যাবে, সাথে সাথে নদী নয়নের মুখ চেপে ধরল। সবাই দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। নয়নকে বলল, ওঠো, আর এই লজ্জা শরম নাই নাকি? শোভা আপু তো নাই, এইগুলোকে দেখে লজ্জার কি আছে? জান, রাগ করো না, এটা গ্রহণ করে নাও না। তোমার সাথে কথা আছে, রুমে আসো। নদী নয়নকে টেনে রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, এত দামি গিফট কেন কিনছো? তোমাকে বলছিলাম আমি যে দামি গিফট দাও। আমার বউয়ের থেকে আমার কাছে কোনো কিছু দামি না। মেয়ে পটানো খুব জানো দেখছি। নয়ন নদীর কোমর এক হাত দিয়ে জড়িয়ে নিজের সাথে টান দিয়ে জড়িয়ে নিল। নদী নয়নের বুকে হাত দিয়ে ঠেকিয়ে রেখে বলল, আমি রাগ করছি, এসব করে লাভ নাই। রাগ কেমন দেখা যায় দেখি।
নয়ন কথাটা বলে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নয়ন ঠোঁটের অতি নিকটে গেল। নদী চোখ বন্ধ করে ফেলল। নদীর ঠোঁটজোড়া কাঁপতে লাগলো। নয়ন আলতো করে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর কোমরের চেপে ধরলে নদী কেঁপে উঠল। নদী নয়নের সাথে পাল্টা জবাব দিতে লাগলো। দরজায় নখ হইলে নয়ন নদী চমকে উঠল। নয়ন ঠোঁট ছেড়ে বলল, কোন শালিরে আমাদের ডিস্টার্ব করো? আরে শালা, আমি রাকিব। আম্মু ডাকছে, তাড়াতাড়ি আয়। যাও খেয়ে আসো। তুমি খাইছো কি? তুমি যাও খেয়ে আসো। ওকে, আংটি পরিয়ে দেই। না, সুন্দর করে প্রপোজ করে দিতে হবে। ওকে। নয়ন নদীর কপালে চুমু দিয়ে চলে গেল। নয়ন নিচে গেলে নদীর আম্মু বলল, নদী আসলো না? না, উনি বলে খাইছে। খাই নাই। আমাকে মিথ্যা বলল। জোর করবি তাই বলছে হয়তো। খাবার নিয়ে গেলাম। নয়ন প্লেটে খাবার বেশি করে নিয়ে চলে যেতে নিল। শোভা ভ্রুকুচকে তাকিয়ে বলল, আম্মু, তোমার মাইয়া জামাই বেশ কেয়ারিং হয়েছে। দুষ্টুমি করলেও বউয়ের প্রতি বেশ কেয়ারিং। তাই তো দেখছি। আর তুই ঘুমাতে যাস না কেন? কত বাজে খেয়াল আছে? যাচ্ছি। নয়ন রুমে চলে গেল। নদী ফোনে ফেসবুকিং করছিল। নয়নের দিকে তাকাতেই দেখে নয়নের প্লেটে খাবার নিয়ে এসেছে। নদী ফোন খাটের উপরে রেখে বলল, নিচে খেয়ে আসা বাদ দিয়ে উপরে আনলে কেন? খাওয়াই দিবে। আসো। নয়ন নদীর কাছে গিয়ে খাবার দুইজনের মাঝখানে রেখে দিল। নদী খাবার নিল। নয়ন নদী দুইজন সেইমভাবে একে অপরের সামনে খাবার ধরল। নদী ভ্রুকুচকে তাকালে নয়নও ভ্রুকুচকে তাকালো। নদী বলল, তুমি খাও, আমার দিকে কেন দিচ্ছ? তুমিও খাও, আমিও খাই। খাবো না। ওকে, আমিও খাবো না। নয়ন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলে নদী বলে উঠল, আমি তো খাইছি, তুমি খাও নাই, তুমি খাও। আমিও খাইছি। এইদিকে ঘুরো। না। নদী নয়নের হাত থেকে খাবার মুখে নিলে নয়ন খুশি হয়ে ঘুরে নদীর হাত থেকে খাবার নিল। দুইজন একে অপরকে খাবার দিতে লাগলো। নয়ন বলে উঠল, খাবার খাইছো, মিথ্যা কেন বলে? খেতে ইচ্ছে করছিল না। রাতে না খেয়ে ঘুমাবে না, এটা খুব খারাপ অভ্যাস। আচ্ছা। একটা জিনিস ভাবলে না আমার হাসি পায়। কি? তুমি আমার খালাতো বোন, তারপর তুমি আবার ম্যাম হইলে, আর এখন সোজা আমার মনের জায়গা করে নিলে। তুমি আমার লাইফে বোন থেকে ম্যাম থেকে বউ। দিন শেষে সেই ব অক্ষরটা সামনে থাকলো। নয়নের কথা শুনে নদী ফিক করে হেসে বলল, তাই তো, তুমি আমার ছোট ভাই থেকে ছাত্র, ছাত্র থেকে জামাই। বেশ ইন্টারেস্টিং। এরপরে আবার জামাই থেকে বাচ্চার বাপ হবে। নদী কথাগুলো বলে লজ্জায় অন্যদিকে তাকালে নয়ন ফিক করে হেসে নদীর সামনে গিয়ে বসলে নদী মুখ ঘুরিয়ে নিল। নয়ন হাসতে হাসতে বলল, বউ আমার লজ্জা পাইছে, লজ্জাপতি বউ আমার। তোমার ভাগ্যবতী বউ আমি, আর তুমি হইলে আমার দুষ্টু বদমাইশ ফাজিল বর। আমাকে এভাবে বলতে পারলে? জি পারলাম। বদমাইশি করবো নাকি? করা মনে হয় বাকি রাখবেন। দুজন হাসতে লাগলো। নয়ন নদীকে পানি খাওয়ার নিল। দুইজন ড্রেসিংয়ের সামনে গিয়ে হাত ধুতে গিয়ে নয়ন নদীর হাত কচলে দিতে লাগলো। নদী নয়নের হাত ধুয়ে নদী নয়নের দিকে পানি ছিটিয়ে দিলে নয়ন নদীর দিকে দিতে লাগলে নদী দৌড়ে চলে যেতে নিলে নয়ন হাসতে হাসতে নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে পানি নদীর শাড়ির সাথে মুছে নিল। নয়নের ঘর নিঃশ্বাস নদীর পিঠে পড়তেই নদী কেঁপে উঠল। নয়ন নদীকে ঘুরিয়ে বলল, ও আমার প্রাণপ্রিয় বউ, আপনার জন্য অল্প দামের স্বল্প মূল্যে একটা এই হাতের আংটিটা কিনছি। আমার বাচ্চার মা হতে চাইলে হাত এগিয়ে দেন। নয়নের কথা শুনে নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, ফাজিল কখনোই ভালো হয় না। নদী হাত এগিয়ে দিয়ে লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকলো। নয়ন আংটিটা পরিয়ে দিয়ে হাতে চুমু খেলো। নদী লজ্জায় এক হাত দিয়ে মুখ ঢাকলে নদীকে নয়ন কোলে তুলে খাটে শুইয়ে দিল। নয়ন নদীর বুকের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলে নদী বলে উঠল, এই ওয়েট, মেডিসিন খাই নাই। বাচ্চা হইলে সমস্যা কি? এই সময় বাচ্চা জামাই সামলাবো নাকি আবার বাচ্চাকে? আমাকে সামলাও, আমি না হয় তোমার বাচ্চাকে সামলে নিব। আমার সন্তান তোমার না। আমার ভুল হয়েছে, এখন ঝগড়া করার মুড আসছে তাই না? ওই আর কি। আর এই আমি ঝগড়ার মুডে আছি না, আমার ঝগড়া করার ইচ্ছে নেই। আমার সাথে ঝগড়া করবে না তো? এই যে আমার মুখে টেপ মারলাম, আর কোনো কথা বলবো না।
নয়ন নদীর দুই হাত চেপে ধরে কিস করতে লাগলো। নদী নয়নের ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আস্তে আস্তে দুইজন হারিয়ে গেল অজানা সুখের সাগরে। 1 মাস পর নদী নয়নের পাশে বসে আছে। রাফি নদীর দিকে আড়াই চোখে তাকিয়ে আছে। নয়ন নদীর কোলে মাথা দিয়ে শুয়ে ফোন চালাতে লাগলো। নদী রাফিকে দেখিয়ে নয়নের কপালে চুমু দিয়ে বলল, গতকাল তুমি পড়তে আসলে না কেন? আর ফোন বন্ধ কেন ছিল? বাহিরে ছিলাম, ফোনে চার্জ ছিল না। রাকিবের সাথে গেছিলে নাকি? হুম, আমাকে তো বলতে পারতে নাকি? সকালে বের হয়েছিলাম তো, রাতে ফোন চার্জে দিতে ভুলে গেছিলাম। এসব কি ন্যাকামি হচ্ছে নদী? আমি তোমার ভাসুর হয়, ভাসুরের সামনে লজ্জা করেন এসব ন্যাকামি করতে? ভাসুর তো ছোট ভাইয়ের বউ, আর ভাই কি করছে ওইদিকে কেন খেয়াল করা লাগবে? নিজের চোখ কি সাবধানে রাখা যায় না নাকি? নদীর কথা শুনে নয়ন ফিক করে হেসে দিয়ে বলল। আমার বউ তো ঠিকই বলছে ভাইয়া। রাফি রেগে নয়নের কাছে গিয়ে কলার ধরে নদীর কোল থেকে তুলে কলার চেপে ধরে দাঁড় করিয়ে বলে, তুই আমার ছোট ভাই হয়ে কিভাবে আমার সাথে এমন করতে পারোস? তোর কি লজ্জা লাগে না? যেখানে তোর ভাইয়ের গার্লফ্রেন্ড যে তোর ভাবি হতো, তাকে নিয়ে ভাইয়ের সামনে নোংরামি করতে তোর লজ্জা করে না? তুই আমার সাথে শত্রুতা কেন করছস? উত্তর দে আমাকে। নদীর আম্মু নয়নের আম্মু তুলি ভেতরে প্রবেশ করতেই দুইজনের ঝগড়া দেখে অবাক হয়ে গেল। নয়নের আম্মু কিছু বলবে তখনই নয়ন বলে, তুমি বা কেমন ভাইয়া, যাকে ভালোবাসা দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তার ছোট বোনের সাথে তারই রুমে শারীরিক সম্পর্ক করতে লজ্জা যদি না করে? সেখানে তো নদী আমাকে বিয়ে করছে, আমার বউ হয় যেহেতু, সেখানে আমার বউয়ের সাথে যা ইচ্ছে করব, সেখানে লজ্জা পাওয়ার কোনো কথাই আসে না। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফি কলার ছেড়ে দিয়ে তোতলাতে তোতলাতে বলল, এসব কি বলছিস? নয়ন নদীর কোমর ধরে টান দিয়ে নিজের বাহুতে নিয়ে বলল, কি অবাক হইলে নাকি রাগ করলা? জানো, ভাসুর মনে হয় আকাশ থেকে পড়লো। নদী কথাগুলো বলে হাসতে লাগলো। নয়ন নদীকে কোলে তুলে ঠোঁটে কিস করে বলল, চলো যান, রুমে যাই, রাতে তো আর থাকতে পারবে না। এখন না হয় একটু সময় কাটাই। আম্মু নাই, আব্বু নাই, কেউ নাই, তোমার ভাসুর আছে, সেই এখানে বসে থেকে ভাবুক তার পাপের প্রায়শ্চিত্ত করবে নাকি আরও নোংরামি করবে। নদী নয়নের গালে চুমু দিয়ে বলল, চলো যান, ওইটাকে বিয়ে করি নাই, ভাগ্য ভালো। তোমাকে যে কোন বুদ্ধিতে বিয়ে করেছিলাম, তোমাকে না বিয়ে করলে জানতামও না ভালোবাসার আসল মজা কোনটা। থ্যাংক ইউ মেরি জান, আমাকে এত ভালোভাবে বোঝার জন্য। দুইজন চলে গেল। নদীর আম্মু নয়নের আম্মু লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকলো। তুলি ভয়ে কাঁপতে লাগলো। নয়ন নদী চলে যাওয়াতেই রাফি জোরে চিৎকার দিয়ে বলল, নদী, তোকে আমি ছাড়বো না। আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিয়েছস, তোকে আমি দেখে নিব। তুই কিভাবে আমার ভাইয়ের সাথে সুখে সংসার করস আমি দেখে নিব। রাফির কথা শুনে নয়নের আম্মু রাগে ওর কাছে গিয়ে সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। নয়নের আম্মু রেগে বলল, ছি, তুই এত খারাপ কিভাবে হতে পারলি? তুই নদীকে ঠকাতে পারলি কেমনে? হ্যাঁ, যে মেয়েটা তোকে ছোট থেকে ভালোবাসলো, আর তুই কিনা সেই মেয়েকে এভাবে ঠকাইছস? আমি তো ভাবতে পারছি না। ছি রাফি, তুই এমন কাজ কিভাবে করলি? আমি আমার বড় মেয়েকে ভুল বুঝে কত খারাপ ব্যবহার করি, ওদের ভুল বুঝে আমি গালাগালি পর্যন্ত করছি তোর জন্য। আর তুই কি না ওর ছোট বোনের সাথে, এই ওয়েট ছোট বোন মানে তুই সেই মেয়ে? তুলি ভয় পেয়ে গেল। তুলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না মানে আমি আর কিছু বলার আগেই নদীর আম্মু থাপ্পড় মেরে দিল। নয়নের আম্মু বলল, ছি 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 ছি, তোরা দুইজন এত জঘন্য কিভাবে হইলি? রাফি নদীর রিলেশন সবাই জানে, এমন কেউ নাই যে জানে না। আর সেখানে তুই কি জানতি না রাফির সাথে নদীর বিয়ে ঠিক করার কথা চলছে? সেখানে তুই কিভাবে নিজের বড় বোনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? ভালো কাজ করছি, আমি রাফি ভাইয়াকে ভালোবাসি। আমার কাছ থেকে সব সময় তোমরা সব কিছু কেড়ে নিয়েছো, তাই আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে রাখতে সর্বোচ্চ নিচে নামতেও রাজি আছি। তুলির কথাই নদীর আম্মু থাপ্পড় মেরে গলা টিপে ধরে বলল, আমরা তোর থেকে সব কেড়ে নিয়েছি নাকি তুই নিজের দোষে সব কিছু হারাস? তুই ছোট থেকে অন্য জিনিস কেড়ে নেওয়া শুরু করছস। ছোট থেকে তুই অন্যায় করে গেছস, আমি কিছু বলি নাই, সব সময় বাঁচিয়ে দিয়েছি। আর এখন কি না নিচে নামতে নামতে এত নিচে নেমে গেলি?
নয়নের আম্মু নদীর আম্মুর হাত ধরে বলল, আপা ছাড়, মরে যাবে ওই। রাহেলা, আমার হাত ছাড়, ওকে আমি মেরে ফেলবো। ওর মতো মেয়ের কোনো দরকার নাই। ওই নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতেও বাঁধবে না। নিচে চিল্লাপাল্লার শব্দে নয়নকে নদী সরিয়ে দিয়ে বলল, এই নিচে চলো তো, কারো কিছু হইল নাকি? খালামণি আর আম্মুর কণ্ঠ শুনতে পাচ্ছি। চলো নিচে গিয়ে দেখে আসি। নয়ন নদীর উপর থেকে উঠে পড়ল। নদী পোশাক ঠিক করে নয়নের সাথে চলে গেল। নিচে গেলে দেখে তুলির জিহ্বা বের হওয়ার অবস্থা। নদী নয়ন দৌড়ে গিয়ে নদীর আম্মুকে ধরে তুলির কাছের থেকে সরিয়ে নিল। তুলি জোরে জোরে কাঁদতে লাগলো। নয়ন বলে উঠল, খালামণি কি হইছে? এভাবে ওকে মারছো কেন? এই তুলি, কি করছোস রে? সব কিছুর জন্য তোরা দায়ী, তুই আর তোর বউ দায়ী। তুই যদি এখানে না বলতি তাহলে আজ কেউ জানতো না। ইচ্ছে করে আম্মু খালামণিকে দেখে ওসব কথা বলছিস। কি কথা বলছি কি যাতা বলস? অন্য উপরে দোষ চাপানো বাদ দে, কি হয়েছে সেটা বল। নাটক করিস না, এখান থেকে যা তোরা জামাই বউ। তোর কি ক্ষতি আবার আমরা করলাম? নদীর আম্মু আরেকটা থাপ্পড় মেরে বলল, আবার মিথ্যা অভিযোগ দেস? ওর আমাদের কখন দেখছে? আর যদি দেখেও থাকে, মিথ্যা কথা তো বলে নাই, সত্যি কথা তো বলেছে নাকি? আর তুই তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তোর আব্বু আসুক আজ, একটা ব্যবস্থা তোর না করলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। তোর এই সব ঝামেলা, প্রতিদিন একটা একটা করে নাটক আমার আর ভালো লাগে না। তোকে আমি মানুষ করতে পারি নাই। নয়নের আম্মু আরেকটা মারতে যাবে, তখনই নয়নের আব্বু চলে আসলো। নয়নের আব্বু হাসি মুখে ভিতরে এসে বলল, বেআইন যে বৌমাও এসেছে দেখছি, নেন মিষ্টি খান। কিসের মিষ্টি? মিষ্টি রাখো, তোমার আদরের ছেলের কাহিনী শোনো। তুমি তো আমার ছোট ছেলেকে নিয়ে কম কথা শোনাও নাই। একটা একটা দিনও আমাকে শান্তিতে ঘুমোতেও দাও নাই। গালে থাপ্পড় পর্যন্ত মারছো তুমি। কি আব্বু, তুমি আমার জন্য আম্মুর গায়ে হাত তুলেছ? হ্যাঁ তুলছি, এখন মারবি নাকি আমাকে? খবরদার আমার ছেলের সাথে তাড়ামি করে কথা বলবে না। তোমার আদরের ছেলে কি করেছে সেইটা শুনে আগে বিচার করবে, তারপর কোনো কথা, বুঝলে? কি করছে ওই? রাফি কি হয়েছে রে? কিছু না আব্বু। কিছু না মানে? সত্যিটা বল তোর আব্বুকে। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কোনো লাভ নেই, বল তুলির সাথে তোর কিসের সম্পর্ক? ওদের সাথে আবার ওর কিসের সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক, এখানে বলার কি আছে? দেখ, ভাই বোনের সম্পর্ক বলে ভাই বোনের সম্পর্ককে অপমান করিস না। নয়ন, বল তোর আব্বুকে। আমি মা হয়েও আমার বলতে ঘৃণা লাগছে। আম্মু বাদ দাও, আব্বু কিছু হয় নাই। নয়নের কথা শুনে নয়নের আম্মু কিছু বলার আগেই নদী থামিয়ে দিয়ে বলল, আব্বু কিসের মিষ্টি এটা? ওইটা পরে বলছি, কি হয়েছে সত্যিটা বলো, না হলে এখানে ভাঙচুর হবে। আমি কি বলবো? তোমার ছেলের মুখ থেকে শোনো। রাফি কথা বল, কি হয়েছে? নয়নের আব্বু রেগে হুঙ্কার দিল। সবাই ভয়ে চুপ করে থাকলে নয়নের আব্বু বলল, নয়ন তুই বল, যদি না বলস তাহলে তোর মায়ের গালে থাপ্পড় পড়বে। নয়ন চাইতেও বলল। আমি বলছি, রাফি ভাইয়া নদীকে ঠকাইছিল। নয়ন প্রথম থেকে সব খুলে বলল। বলা শেষে বলল, পরে নদী আমাকে বিয়ে করে রাফি ভাইয়াকে শায়েস্তা করার জন্য। নয়নের কথা শুনে নয়নের আব্বু রাগে কাঁপতে লাগলো। নয়নের আব্বু বসে পড়ল। নয়নের আব্বু কিছুক্ষণ পর বলল, বড় আফা, দুলাভাই আসলে আমার সাথে দেখা করতে। এখন আরেকজনের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না, এখান থেকে যাও। নয়নের আব্বুর কথা শুনে কেউ আর কিছু বলল না। রাফি রেগে চলে গেল। নদীর আম্মু তুলির হাত ধরে নিয়ে যেতে লাগলো। তুলি পিছনে ঘুরে নদী নয়নের দিকে রাগী লুক নিয়ে চলে গেল। নদী বলে উঠল, আব্বু আমি চা নিয়ে আসি, আপনি মাথা ঠান্ডা করেন, আপনি রুমে যান, ফ্রেশ হয়ে নেন। নয়নের আব্বু চলে গেল। নদী রান্নাঘরে চলে গেল। নয়ন সোফায় বসে ভাবতে লাগলো। কথাগুলো না বলাই ভালো ছিল। আর আম্মু খালামণি পিছনে খেয়াল কেন যে করলাম না, জানলে কখনোই বলতাম না। নয়ন কথাগুলো ভাবছিল। নদী চা বানিয়ে নয়নের আব্বুর রুমের সামনে গেল। নদী বলে উঠল, আব্বু আসবো? আসো। নয়নের আব্বুর কথা শুনে নদী ভিতরে গেল। চা এগিয়ে দিয়ে বলল, নেন সব। তুমি এইসব আগে কেন আমাকে এসে বলো নাই? কিছু তো আর সহজে বলা যায় না। তাই বলে নয়নকে তোমার বিয়ে করতে হবে? নয়ন ফাজিল একটা ছেলে, তুমি মিষ্টি একটা মেয়ে, তোমার উচিত হয় নাই ওকে বিয়ে করার। ওর সাথে সবসময় ঝগড়া ঝামেলা লেগে থাকবে।
ওই সব কিছুতে উল্টোপাল্টা করবে, একটা কাজ ঠিকভাবে করে না, পড়াশোনাও তো 12টা বাজিয়েছে। আবু নয়নের প্রতি আপনারা তো রাগ কেন? ওর প্রতি সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা। ওই কাজগুলো করে ওই রকম ছোট থেকে সবার খালি ক্ষতি করে গেছে। এখন অল্প শান্ত হয়েছে, তাও বিচার আসা বন্ধ হয় না। কলেজে গতকাল যায় নাই, কোথায় গেছিল ওই ভালো জানে, একেবারে ফাজিল হয়ে যাচ্ছে। আবু নয়ন একটু দুষ্টু, বাট ওই আগে হয়তো বুঝতো না, সবার সাথে মারামারি দিত। কয়েকজনের মাথা ফাটাইছে ভুলে গেছ? ওর জন্য 7 বছর ধরে জরিমানা দিয়ে যাচ্ছে। আবু এখন ওই অনেকটা শান্ত হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, আরো হবে। তাও আমার মনে হয় তোমার ওকে বিয়ে না করা ভালো ছিল। তোমাকে ভালো ছেলের সাথে বিয়ে দিতাম, ভালো হইতো। তুমি ভালো থাকতে, তোমার বাবা মাও মনে শান্তি থাকতো। এইভাবে ফাজিলের সাথে বিয়ে হয়ে সবার টেনশন, কখন কি করে আল্লাহ ভালো জানে। আমি নয়নকে বিয়ে করে ভুল করি নাই, সময় হইলে আপনারাও বুঝতে পারবেন। যাই হোক, ওর সম্পর্কে এইসব কথা শুনতে আমার ইচ্ছে করছে না, বেয়াদবি ক্ষমা করবেন। নদী চলে গেল। নয়নের আম্মু বলল, যাক, নদী তো অন্তত আমার ছেলেকে বুঝেছে, এতেই আলহামদুলিল্লাহ। আর কারো বোঝার কোনো দরকার নাই। ওই জীবনে বড় ভুল করছে, একদিন ওই নিজেই বলবে, দেখো। ফালতু কথা বলবে না, বড় ছেলেকে নিজের মতো গড়ে তুলছো, এখন তো আসল রূপ বের হইলই। আমি বারবার বলছি, এত প্রশ্রয় দিও না, এত বাহিরে যাওয়া ঠিক না। তুমি আমার কথাই শোনো নাই, শুধু বলতেই এখন বন্ধু বান্ধব সাথে মিশবে না তো কার সাথে মিশবে? এখন তো মজা করার সময়, তাই না? চুপ করো, ছেলে মানুষ, কারো প্রতি আকর্ষণ হতেই পারে। ভুলটা আমাদের, সঠিক সময় বিয়ে করালে কিছুই হতো না। দুইজন ঝগড়া করতে লাগলো। নদীর আব্বু আসলে নয়নের আম্মু থেমে গেল। নদীর আব্বুকে দেখে বলল, দুলা ভাই, ভেতরে আসেন। ভাইজান আসেন। নদীর আব্বু ভিতরে গিয়ে বসলে দুইজন কথা বলতে লাগলো। কথা বলা শেষ হইলে নয়নের আব্বু বলল, দুইজনের এখন সম্ভব না নতুন করে আর একটা বিয়ের অনুষ্ঠান করা। ওদের কাজে ডেকে বিয়ে পড়িয়ে দিব, পরে অনুষ্ঠান করা যাবে। এটাই ভালো হবে। দুইজন কথা বলে নিল। বসার ঘরে গিয়ে সবাইকেই ডাক দিল। রাফি নিজের দিকে তাকিয়ে আছে। নয়নের আব্বু বলল, তুই যা করার করছস, তুলির সাথে তোর বিয়ে, অনুষ্ঠান করা সম্ভব না। হোয়াইট তুলির সাথে বিয়ে মানে? হ্যাঁ, তুলির সাথে বিয়ে, এত অবাক হওয়ার কিছুই নাই। আমি বিয়ে করতে পারবো না। মানে কি ফাজলামি করো? কার সামনে বসে কথা বলো, মাথায় রেখে কথা বলো। রাফি ভয় পেয়ে গেল। নয়নের আব্বু বলল, ফাইজলামি আমার সামনে করবি না। যার সাথে নোংরামি করতে পারোস তাকে বিয়ে করতে পারবি না। মামার বাড়ির আবদার পাইছস। আমি নদীকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। রাফির কথা শুনে নয়ন ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানুষের লাইফে সুযোগ একবার আসে, বারবার না। ওইসব স্বপ্ন আগে দেখলে মানাতো, এখন না। সে আমার এখন বউ, তার নাম নিয়ে বলো না ভালোবাসি। চুপ কর তুই, বড়দের মাঝে কথা বলবি না। নদীদের বাসায় যা, গিয়ে তুলিকে নিয়ে আসতে বল, আর সাথে কাজে নিয়ে আয়। কে বিয়ে করবে না আমিও দেখব। আব্বু, অতিরিক্ত কথা বলবি তো আমি যা বলছি তাই করবি। আব্বু, আমি এত ভালো জব করে ওই তুলিকে কেন বিয়ে করব? এই ছেলের কথাবার্তা এ তো রং। জব আমি তোকে দিয়েছি, ফাজলামি করস কোথায়? আমি এক কল দিলে তোর জব থাকবে। দেখ, মাথা গরম করাস না। আমার মাথা গরম হইলে কী যে হবে তা ভালো করে জানোস। যেমন সম্পর্ক আছে তেমন থাকতে দে, সম্পর্ক নষ্ট হলে পথেও বসবি। ভাইজান আপনি রেগে যান না, আমি ওকে বোঝাচ্ছি। হিরাফি আমার সাথে চল। আর তোকে কি বললাম, যা। নয়নের আব্বু রাফিকে নিয়ে দূরে গেল। নদীর আব্বু বসে থেকে ফোন দেখতে লাগলো। নয়ন চলে গেল। রাফির বাহু ধরে বলল, ফাইজলামি করস, কিসের বড়াই করস? অভি যদি রেগে যায়, এত ভালো চলছ, সব মাটির সাথে মিশিয়ে দিবে। তুলিকে বিয়ে করলে কি সমস্যা, দেখতেও সুন্দর। আর নদীর কথা বলো, আগে কি করছস? লুচ্চামি না করলে হয়তো না। বেশি কথা না বলে বিয়ে করে ফেল। আব্বু, আমি তুলিকে? চুপ থাক, বিয়ে করবি এটাই শেষ কথা। ভালো জব পাইছস, ভালো লাইফ কাটা, কথা কম বল, চল।
রাফি আর কিছু বলল না। রাফি ওর আব্বুর সাথে বসলো। রাফি রাজি হইলে নদীর আব্বু খুশি হইল। ওইদিকে নয়ন বাসার ভিতরে ঢুকতে দেখে সবাই টেনশনে বসে আছে। তুলিকে নদীর আম্মু বকাঝকা করছে। নয়নকে দেখে শোভা বলল, নয়ন কি হইল রে? ওইদিকে আব্বু তো গেছে। এত টেনশন করতে হবে না, রাফি ভাইয়ার সাথে তুলির বিয়ে। কি বিয়ে? হ্যাঁ, সবাইকে আমাদের বাসায় যেতে বলছে, আমি গেলাম কাজীকে নিয়ে আসতে। নয়ন চলে যেতে নিবে তখনই তুলি বলে উঠল, নয়ন, আমি তোকে ভালোবাসি। আমি রাফিকে না, আপুর উপরে রাগ করে আমি ওই রকম কাজ করেছিলাম। আমি রিয়েলাইজ করে দেখেছি আমি তোকে ভালোবাসি। তুলির কথা শুনে নদী বলে উঠল, আমার জামাইয়ের দিকে নজর দিস না তুলি, সত্যি বলছি। এইবার কিন্তু আমি ভুলে যাব তুই আমার বোন। পেতনি দূরে থাক, আমার বউকে আমি ভালোবাসি। আমার লাইফে সারা জীবন আমার বউ আমার মনের রানী থাকবে। নয়ন, তুই আমার দিকে ভালো করে তাকা। নদী আপুর থেকে আমি দেখতে সুন্দর, হট। আপুর থেকে দ্বিগুণ সুন্দর আমি। আর তোর 1 মাসের ছোট আমি। আর নদী আপু তোর কত বড়। তুই আমার দিকে ভালো করে তাকা, দেখ। নদীর আগে হাত মুঠো করে নিল। নদীর আম্মু থাপ্পড় বসিয়ে দিল। নয়ন তুলির দিকে যেতে লাগলো। নদীর আগে হাত পা কাঁপতে লাগলো। নদীর আম্মু মারতে আবার যাবে। নয়ন বলে, খালামণি মেরো না, দেখি আমাকে দেখতে বলো তো, দেখি কত সুন্দর। নয়ন, নদীর আগে কান্না করে দেওয়ার মতো অবস্থা। তুলি নয়নের সামনে দাঁড়িয়ে ওড়না ফেলে দিতে যাবে, সাথে সাথে নয়ন হাত ধরে ফেলে বলল, কাছ থেকে দেখলাম, বাট তোর ভিতরে একটা কোনো ডানা দেখলাম না। তুই যেভাবে নিজের বর্ণনা দিলি, ভাবছি নতুন কোনো কিছু বের হয়েছে নাকি। তুই পেতনি পেতনি আসস বোন। নয়নের কথা শুনে শোভা ফিক করে হেসে ফেলল। নদী রাগে বলল, নয়ন, আমার কিন্তু রাগ হচ্ছে বলে দিলাম। আরে বউ, একটু মজা করছি, শালিকা হয়তো, তাই আর কি। যাই হোক, সিরিয়াস মুডে আছি। তোর মতো 100 গুণ সুন্দরী আসলেও আমার বউয়ের জায়গা কেউ নিতে পারবে না। আমি আমার বউয়ের বয়স, তার রূপ, তার সৌন্দর্য দেখে ভালোবাসি না। আমি তাকে ভালোবাসি কারণ আমার বউয়ের মন ফ্রেশ, কোনো ভেজাল নাই। একজন ছেলে যেমন বউ দরকার, সব দিকে আমার বউ পারফেক্ট। আমার বউয়ের প্রশংসা যত করব ততই কম হবে, বুঝতে পারছস? যা ভাগ। নয়নের কথা শুনে শোভা হেসে বলল, বাবা, বউ ভক্ত ভাই আমার। তুলি বাদ দে, ওর দিকে নজর দিস না। ওই নয়ন, রাফি না, আমি 1 মাসে ওদের যে ভালোবাসা দেখেছি, এটা খাঁটি, কোনো ভেজাল না। কথা কম বলে যার সাথে বিয়ে দিচ্ছে করে ফেল। যত হিংসা অহংকার করবি তত ডুবে যাবি। আমার তো বড় বোন, তোর খারাপ কখনোই আমরা চাই না। তুই আমাদের ভুল বুঝোস, আমাদের উপরে রেগে থাকোস। নয়ন চলে গেলে রাকিব ভিতরে ঢুকে বলল, আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি ওকে চিনি। ওই দুষ্টু ফাজিল, বাট ওই চরিত্রহীন না। ওই আপুকে ভালোবাসে, তোকে নয়। আর সুন্দর কথা বলছস, তুই তো ভুলে গেছস সোনারের রাইসা তোর থেকে দ্বিগুণ সুন্দর। বড়লোক বাপের মেয়ে ওরা। যে কোম্পানিতে আব্বু চাচ্চু জব করে, সেই কোম্পানির মালিকের মেয়ের পিছনে ঘুরছে। সব জেনে ভাবস কেমনে ওই তোকে বিয়ে করবে? সবাই অবাক হয়ে গেল। নদীর আম্মু বলল, এসব কি বলস? ওনার মেয়ে নয়নকে পছন্দ করে, আগে তো বলস নাই। তাহলে তো নয়নকে ওই মেয়ের সাথে বিয়ে দিলে নয়নের কপাল খুলে যেত। তা ঠিক, গতকাল ইভেন্টে গিয়েছিলাম, সেখানে প্রপোজ করেছিল। নয়ন বিবাহিত। নদী আপুর ছবি দেখিয়ে বলে দিয়েছে তার মনের ঘরে একমাত্র রানী, তাকে ছাড়া এই মনে কারোর জন্য জায়গা নেই। দুঃখিত বলে ওইখান থেকে চলে এসেছে। বাহ বাহ, নয়ন যে আমার আপুকে এত ভালোবাসে, সত্য তুমি ভাগ্যবতী আপু। নদী লজ্জা পেল। তুলি রেগে হনহন করে চলে গেল। ওইদিকে নয়ন কাজীর কাছে গিয়ে কাজীকে নিয়ে যেতে লাগলো। তখন রাস্তায় দেখে সবাই ওর বাসার দিকে যাচ্ছে। নয়ন নদীকে দেখে বলল, ওই শালা, আমার বউকে বাইকে করে নিয়ে আসতে পারলি না? যাস শালা, কয়েকটা বাড়ির পর তোর বাড়ি, এইটুকু হাঁটতে পারবে না নাকি? তাহলে কোলে নিয়ে যা। যা ভাগ, আমার বউকে টাচ করলে উগান্ডায় পাঠাবো। সবাই হাসলো। তুলি বাদে নয়ন চলে গেল। বাসার ভিতরে গেলে কাজীর ব্যাগা নিয়ে ভিতরে গেল। ভেতরে গেলে নদীরা সবাই চলে আসলো। তুলি রাফিকে একসাথে বসিয়ে বিয়ে পড়াতে লাগলো। নয়ন নদীর পিছনে দাঁড়িয়ে থেকে বিয়ে দেখতে লাগলো।
নদী দুষ্টুমি করে পিছনে হাত নিয়ে নয়নের পেটে চিমটি কাটলে নয়ন নড়ে উঠে নদীর দিকে তাকালে নদী মিটিমিটি হাসতে লাগলো। নয়ন দুষ্টুমি করে নদীর পেটে আলতো করে ছোঁয়া দিয়ে অন্য পাশে চলে গেল। নদী হা হয়ে গেল। শোভা আস্তে আস্তে বলল, মুখ চাপা না পা, আমাকে আজ জামাই নাই দেখে। বিয়ে কর, তোর জামাই তো রেডি আছে। জামাই বউ এখন পড়াশোনা করে ডাক্তার হবেন, সেখানে আমরা আর কি বলবো? দুইজন ফিসফিস করে কথা বলতে লাগলো। ওদের বিয়ে পড়ানো শেষ হইলে রাতে 10টার দিকে সবাই খাবার খেয়ে নিল। 4 মাস পর নয়নের আব্বু মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। নয়নের আম্মু বলল, কি হলো, জমিগুলো কি বিক্রি করতে পারলে? অত টাকা হয় নাই, 4 লাখ হয়েছে। রাফিকে বলো কিছু টাকা দিতে, আমি গয়নাগুলো বিক্রি করে দিব। তোমার শখের জিনিসগুলো বিক্রি করব, এইটা মেনে নিতে পারবো না আমি। এভাবে কেন বলছো? স্বামীর বিপদের সময় যদি স্বামীকে সাহায্য সময় না করতে পারি তাহলে কেমন স্ত্রী হইলাম? তুমি এত কিছু ভেবো না। আমার গয়না বিক্রি করে 4 লাখ টাকা হবে, আর 2 লাখ রাফির থেকে চাও। ওই কি দিবে? রাফি তুলি দুইজন হাসাহাসি করে রুম থেকে বের হইল। নদী নিচে আসলো। নয়নের আব্বুকে দেখে রাফি বলল, আব্বু বিক্রি করছো? কত হয়েছে? রাফি, আর 2 লাখ টাকা হইলেই হবে। তুই এই 2 লাখ টাকা দে না। রাফি তুলির দিকে তাকালো। নদীকে দেখে বলল, আমার কাছে টাকা নাই, অত টাকা আমি কই পাবো? তুলির আব্বু তো টাকা দিয়েছে, আপাতত কর্জ দে না। আমার ব্যবসাটা আবার স্বাভাবিক হইলে দিয়ে দিব তোকে। খালু, আমরা টাকা দিতে পারবো না। আব্বু আমাদের ভবিষ্যতের জন্য দিয়েছে, এই টাকা দেওয়া সম্ভব না। আর আপনার তো আরেকটা ছেলে আছে, ওকে বলে 2 লাখ তো কোনো ব্যাপারই না দিতে। তার বউয়ের তো গহনা আছে, সেগুলো বন্ধক দিয়ে নিয়ে আসতে পারে। চুপ করো রাফি, তুই কি নিজের বাপকে কর্জও দিতে পারবে না? আমি না হয় শোধের ওপরেই নিব, তাও আমাকে 2 লাখ টাকাটা দে, না হলে আমাকে দোকান হারাতে হবে। আমি একেবারে পথে বসে যাব। তুলি না দিতে চাইলে আমি কি করবো আব্বু? আর আমার টাকা হইলে না হয় এক ব্যাপার ছিল, তোমার ছেলে তো বাসার এই অবস্থা, বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোনো চিন্তাই নাই। ওর তো 18 পরে হাঁটছে, চাকরি করতে পারে না, বিয়ে করছে, বউয়ের খরচ চালাতে পারবে না, অথচ বিয়ে করে বসে আছে। চুপ কর, তুই দিবি না সেটা বল। বারবার নয়নের কথা কেন তোলস? ওই ছোট, ওই টাকা কোথায় পাবে? তোকে এত কষ্ট করে পড়াশোনা করে ভালো চাকরির ব্যবস্থা করলাম, আর সেখানে তুই একটা টাকা কর্জ দেওয়ার সাহস পাচ্ছিস না? বারবার ছোট ভাইয়ের সাথে তুলনা করস, লজ্জা করে না? রাফি ওর আব্বুর কথা শুনে রাগে বলল, না, লজ্জা করে না। দেখো আব্বু, এখন সময় দুজনকে সবকিছু ভাগ করে দাও, আর না হয় আমাকে আলাদা করে দাও। আমি তোমাদের সাথে থাকবো না, আমার স্ত্রী তোমাদের খাবার খেতে পারে না। এটা কি ধরনের কথা রাফি? আলাদা হবে মানে? আসসালামু আলাইকুম আব্বু। আম্মু বসেন। নদীর আব্বু আম্মু বসে বলল, টাকা কত হইল? 4 লাখ হয়েছে। এখনো তো 6 লাখ দরকার। 4 লাখ আমার গয়নাগুলো বিক্রি করে দিলে হবে? তার বেশি হতে পারে? তোর শখের গয়নাগুলো বিক্রি করে দিবি? আম্মুর গহনাগুলো আমার কাছে বিক্রি করে দিতে পারেন, আমি আপনাদের ঠকাবো না। 4,50,000 দিয়ে দেব। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নদীর আব্বু বলল, 4,50,000 আছে তো আপাতত তোর শ্বশুরকে দে, কর্জ আমার কাছে নাই, আমি দিতে পারছি না, তুই দিয়ে দে। ওনার ব্যবসা তো সংসার চলে, সব তো তোদের। আব্বু, তুলি না দিলে জোর করে চাইবে না তো? ওকে টাকা দিয়েছেন, ওর ব্যক্তিগত ব্যাপার। আর ব্যবসা কি আমাদের একার নাকি? নয়নও তো ভাগ পাবে সব কিছুতে, তো আমি একা কেন টাকা দিব? ছোট ভাইয়ের সাথে এ তুলনা করো কোন হিসাবে? ওই কি ইনকাম করে নাকি যে ওই টাকা দিবে? আর ওই ছোট, ওই কিভাবে এত টাকা দিবে? তোমাকে এত কষ্ট করে বড় করছে তোমার আব্বু, সবার চেয়ে তোমার আব্বু তোমাকে ভালোবাসে, তোমার পিছনে টাকা খরচ করছে, আর বিপদের সময় এইসব কথা বলো? আব্বু, জ্ঞান দিও না তো, আমাদের ভবিষ্যৎ আছে। এত টাকা ঋণ কে হতে বলেছিল? এত টাকা দিতে পারবে না, ঋণ কেন করা লাগবে? তুলির গালে থাপ্পড় মেরে বলল, টাকা তোর জামাইয়ের পিছনে ফুরাইছে, ওর জন্য টাকা নেওয়া হয়েছে, ওর বিয়ের সময় ঋণ নিয়েছিল,
সেখানে আবার এত বড় বড় কথা বলস? আব্বু আমার পিছনে খরচ করছে মানে নয়নের পিছনে করে নাই। নয়ন টাকা দিয়ে ফুর্তি করে ট্যুরে যায়। এসব টাকা কই থেকে আসে? এত এত টাকা কই থেকে পায়? আব্বু সবার সামনে অভিনয় করে আমাকে ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে নয়নকে ঠিকই টাকা দেয়। আমি অত কিছু জানি না। আব্বু আমাদের আলাদা করে দাও, আগামীকাল থেকে আমরা আলাদা খাবো। রাফির কথা শুনে নয়নের আব্বু আম্মু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়নের আব্বু রেগে থাপ্পড় মেরে বলল, চুপ, আর একটা কথাও বলবি না। নয়ন আমার থেকে টাকা নেয় না 6 বছর ধরে। ওর আম্মু ওকে টাকা দেয়, আমি ওকে 1 টাকাও দিই না। ওই কখনো আমার থেকে টাকা চায়ও না। মাঝে মাঝে চকলেট কিনতে চাইলে হুট করে এসে বলতো, আব্বু চকলেট কিনে দাও। মাঝে মাঝে বিরক্ত হয়ে 10 টাকার চকলেটও দিতাম না। নয়নের আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী ছাড়া নয়নের আম্মু বলল, এসব কি বলছো? তুমি ওকে টাকা দিতে না? না। কি বলছো এইসব? তাহলে ওই এত টাকা কই পাই? মানে? আমি তো রাফির মতোই জানি তুমি ওকে টাকা দাও লুকিয়ে, আর আমাদের সামনে রাগারাগি করো। আমি তো কোনো টাকা ওকে দিই না। দুজন নাটক কম করো। আমি সোজা কথা বলে দেই, আমি কোনো টাকা দিতে পারবো না। আমার ভবিষ্যৎ আছে। তোমার ছেলে তার বউকে সোনার আংটি কিনে দিয়েছে। তোমরা টাকা না দিলে ওই কই থেকে পাবে? মাঝে মাঝে বউকে শাড়ি কিনে দেয়। সেদিন তো আমি দেখলাম ওই পেমেন্ট করলো, নদী টাকা কিনে নেয়। সেদিন সব নয়ন দিয়েছিল। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নয়নের আব্বু রাগে ফেটে পড়ল। নয়ন বাসার ভিতরে সাথে সাথে প্রবেশ করলো। নয়ন হাই তুলতে তুলতে বলল, কি ব্যাপার সবাই একসাথে? আব্বু আম্মু তোমাদের কি হয়েছে? আব্বুর চোখে পানি। আম্মু কি হয়েছে? আব্বুর চোখে পানি। ভাইয়া কি হয়েছে আমাকে কেউ বলো। নয়ন উত্তেজিত হয়ে গেল। নয়নের আম্মু রাগ নয়নের গালে সজোরে থাপ্পড় মেরে বলল, আমি তোকে নিয়ে গর্ব করতাম, আর আর তুই কিনা অন্যায় পথে চলে গেলি। নয়ন হতভম্ব হয়ে গেল। নয়নের আম্মু আবার মারতে যাবে, সাথে সাথে নদীর সামনে দাঁড়িয়ে বলল, ওর গায়ে আর একটা হাত দিবে না। আমার স্বামী কোনো অন্যায় কাজ করে না। আমি জানি আমার স্বামী কি করে। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী নয়নের গালে হাত দিয়ে বলল, তোমাকে অনেক ক্লান্ত লাগছে, তুমি রুমে যাও, গিয়ে গোসল করে নিচে আসো, খাবার দেই তোমাকে। নদী কি হয়েছে? আব্বুর চোখে পানি। আমাকে প্লিজ বলবে? আব্বুর চোখের পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। প্লিজ তুমি বলো না কি হয়েছে। তোমার ওইসব দেখা লাগবে না, তুমি যাও রুমে। না, আমি এখন থেকে যাব না। কি হয়েছে সেটা বলো প্লিজ। এত হেয়ালি করার কি আছে? খালু 10 লাখ টাকার ঋণ করে বসে আছে, বাজারে ভেতরে অপমান করছে। করবেন বা না কেন? এতদিন ধরে টাকা দিতে পারছে না, সেখানে কি করবে? উনি ভালো দেখে 7 দিন সময় দিয়েছে। আগামীকাল যদি টাকা না দেয়, ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেবে। কি আব্বু কে অপমান করছে? নদী তুমি আমাকে একবার কেন বলো নাই? এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে একবার বলো নাই? সামান্য 10 লাখের জন্য আমার আব্বুকে অপমান করছে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে আমি মেরে ফেলবো। ডং কম কর। সেই টাকা পাবে তো নিবে না নাকি? আর সামান্য কিসের টাকা? 10 লাখ চোখে দেখছোস? 10 লাখকে মনে হয় 10 টাকা ভাবছোস নাকি? রাফির কথা বলে তুলি রাফি হাসতে লাগলো। নয়ন রাগে রাফির মুখে সজোরে ঘুষি মেরে বলল, আব্বুকে বাজারের ভিতরে অপমান করছে আর তুই সেটা নিয়ে মজা করস? তোর বিবেক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলস? রাফি মারতে যাবে, নয়ন হাত ধরে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। নয়ন ব্যাগ রেখে ওর আব্বুর হাত ধরে বলল, চলো আব্বু, আমার সামনে ওই লোকটাকে একবার আমাকে দেখিয়ে দাও। না, শান্ত হও। সে টাকা পাবে, তার এমন ব্যবহার স্বাভাবিক ব্যাপার। বাদ দে, মাথায় টেনশন এমনিতে, আবার তুই মারামারি করিস না। নয়ন, তোমাকে এসবের ভেতরে যেতে হবে না। উনি তো কখনোই তোমাকে কোনো বিষয়ে নেয় নাই, সব সময় তো তোমার সাথে দুর্ব্যবহার করেছে। আমি চাই না তুমি তাদের ভেতরে যাও। নদীর কথা শুনে নয়ন রাগে নদীর দিকে তাকালো। নদী বলে উঠল, আমার উপরে চোখ গরম করবে না। আমি ইচ্ছে করে তোমাকে বলি নাই। ওনারা তো বড় ছেলে ছেলে করে তার ছেলেটাকে সাহায্য করবে না, সেখানে তুমি কেন করবে? নদী চুপ করো, আমার মাথা গরম করো না। আমি তোমার গায়ে হাত তুলি এমন কোনো কাজ করো না। নয়ন, তুই রুমে যা, এইসব মারামারি আর করিস না বাব। কার থেকে টাকা নিয়েছো আব্বু? সোনার বাবার থেকে।
নয়ন স্বপ্নার আব্বুকে কল দিল, কল রিসিভ করতে স্বপ্নার আব্বু বলল, নয়ন কেমন আছো? আপনি আমাদের বাসায় আসেন, আপনার টাকা নিয়ে যান। স্বপ্নার আব্বু বলল, নয়ন তোমার আব্বুর সাথে কাজটা ঠিক করি নাই, রাগের মাথায় বকাঝকা করে ফেলছি। স্বপ্নার কয়েকদিন পর বিয়ে, 20 লাখ টাকা লাগবে, মাথা কাজ করছে না বাপ। আপনি বাসায় আসেন। নয়ন ফোন কেটে দিল। নয়নের আব্বু বলল, নয়ন মাত্র 4 লাখ টাকা হয়েছে, ফুল টাকা দিতে হবে। তোমাকে অত ভাবতে হবে না আব্বু। নয়ন কাউকে কল দিয়ে কথা বলতে বলতে চলে গেল। নয়ন রুমে গেল। রাফি বলে উঠল, তোমার ছেলে তো ওনাকে ডাকলো, টাকা কোথায় পাবে? আমাদের যা মান সম্মান ছিল সব শেষ করে দিবে। নয়ন কি যে করিস না। আসুক, 8 লাখ তো হবে, আর 2 লাখ না হয় আর সময় চাইলাম। সবাই টেনশন করতে লাগলো। নয়ন গোসল করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ফোনে কারোর সাথে কথা বলতে লাগলো। নিচে নামলে দেখে স্বপ্নার আব্বু বলছে, গয়নাগুলো কাজে লাগবে, 2 লাখ ভাই তাড়াতাড়ি দিয়ে। নয়ন বলল, আম্মু, তোমার গয়না সেট নিয়ে এসেছো কেন? চাচা কাগজপত্র নিয়ে এসেছেন কি? স্বপ্নার আব্বু বলল, আনছি, বাট এখন দিতে পারবো না, বাকি 2 লাখ দিয়ে দিলে আমি দিয়ে দিব। নয়ন সোফায় বসে ফোনে বলল। রাকিব চলে আয়। রাকিব সুটকেস নিয়ে এসেছে, হাই তুলতে তুলতে বলল, শালা ঘুমাবো হুট করে কাজ দিলি, কি করবি এত টাকা দিয়ে? আমার কাছে দে। রাকিব সুটকেস দিয়ে সোফায় বসে নদীর আম্মুর কাঁধে মাথা দিয়ে বসে থাকলো। নয়ন স্বপ্নার আব্বুর দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে 20 লাখ টাকা আছে, আপনার দোকানটা আমার নামে দিয়ে দেন। দেখলাম তো দোকান বিক্রি করার ব্যানার দিয়েছে। 8 লাখ হবে, আমি 2 লাখ বেশি দিলাম, আর গুনে নেন। আর হ্যাঁ, আমার আব্বুকে বাজারে সবার সামনে ক্ষমা চাইবেন। যদি না চান তাহলে বুঝতেই পারছেন আমি কি করতে পারি। স্বপ্নার আব্বু বলে উঠল, আমি ক্ষমা চেয়ে নিব বাপ, আর জমি দলিল করতে আজ যাবে নাকি? আব্বু, আপনি একটু দেখেন তো, আমি এইসব তেমন বুঝি না। আর হ্যাঁ, আপনার দোকান আজ থেকে ভাড়া দিয়ে দিবেন। আমি আজ থেকে সংসার চালাবো, আপনাকে আর কোনো কাজ আমি করতে দিব না। দুইজনের কাজ হবে, নামাজ পড়বে, খাবার খাবেন, ঘুরবেন, আম্মুকে সময় দিবেন। চাচা, আপনি তাহলে যান, আব্বুর সাথে বাকিটা বুঝে নিয়েন। স্বপ্নার আব্বু ধন্যবাদ বারবার দিয়ে চলে গেল। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। রাফি বলে উঠল, এত টাকা কই পাইছস তুই? জুয়া খেলোস নাকি? ফালতু মানুষের ফালতু চিন্তা ভাবনা। আমার জামাইয়ের জুয়া খেলা লাগবে না। নয়ন, এত টাকা কই পাইলি তুই? নয়ন বুঝা সবাইকে, আমি বাসায় গেলাম, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা যা। রাতে কি বের হবি? আমি কি তোর মতো সিঙ্গেল নাকি? আমার বউ আছে। শালা তোর বোন যে কেন আমার সামনে আসে না? আব্বু কবে যে তোর বোনের সাথে দেখা করাবে? ফাজিল, চাচ্চুকে বলা লাগবে তোর বিয়ের ব্যবস্থা করতে। আপু বলো, তুমি, তোমার কথা শুনবো। রাকিব নদীর আব্বুকে দেখে ভেবাচাকা খেয়ে দৌড়ে চলে গেল। নদী বলে উঠল, তোমাকে খাবার দেই? খাবো, একটু পরে খাই, ক্ষুধাও লাগছে। নয়ন, আমার প্রশ্নের উত্তর পাই নাই এখনো। নয়ন এত টাকা কিভাবে সম্ভব? তুমি কি কোনো জাদুর বাক্স পাইছো নাকি? 20 লাখ টাকা কেমনে সম্ভব? নয়ন, আজ সবাইকে বলে দাও এইসব লুকোচুরি ভালো লাগছে না, আর আব্বুকে 1 লাখ টাকা দিয়েছি আমি। তোমার টাকা তুমি দিবে, এখানে আমাকে এসব বলার কি আছে? বলার কথা বললাম। আব্বু, নয়ন এনএসসি গেমিং চ্যানেল যে খবর চ্যানেলে দেখছো, ওই চ্যানেলের মালিক নয়ন। ওইখান থেকে ওর মাসে 2 বা 3 লাখ টাকার মতো আসে। এখন ইনকাম কমে গেছে, তাও 1 লাখের মতো হয়, বাট ওই এখন ব্যবসা দিয়েছে। ভ্রমণ যে করতে যায় সবাই জানো। আসলে ওই নয়ন, রাকিব, রাহাত প্রোডাক্ট দেখাশোনা করতে যেত, আর কাজ বেশি থাকলে ভ্রমণ নাম করে চলে যায়। আলহামদুলিল্লাহ, ওদের 3 জনের 2টা ব্যবসা আছে। নয়ন, রাকিব, রাহাত রেস্তোরাঁ দিয়েছে, ভাগে আরেকটা নয়ন বিজনেস দিয়েছে। একা ওইটা 3 পিস তৈরি হয়। বড় একটা ডিলের জন্য এই কয়েকদিনে চট্টগ্রাম ছিল। এখন 18 বছর হইলে বাহিরের দেশে যাবে, তখন আরও ইনকাম বাড়বে। ওই কর্মটা একটা ছেলে, টাকা কখনোই ফাও কাজে লাগায় নাই। সবার যেন থ হয়ে গেল। নয়নের আব্বু আম্মু চোখের পানি আটকিয়ে রাখতে পারল না। নয়নের দিকে এগিয়ে এসে বলল, এত ছোট বয়সে এত কিছু করছোস, আর কখনোই বুঝতে পারলাম না। আমি তোকে চিনতে ভুল করছি রে বাপ। আমি তোমাকে কত অবহেলা করে গেলাম, আর তুই কিনা বিপদের সময় আমার পাশে দাঁড়ালে।
বাপ দোয়া করি আল্লাহর কাছে আরও এগিয়ে যা বাপ। নয়ন ওর আব্বু আম্মুর হাত ধরে চুমু দিয়ে বলল, তোমরা আমার জন্য দোয়া করো আব্বু আম্মু, যে ডিলটা পেয়েছি এইটা সম্পূর্ণ করতে পারলে আর আমাকে পিছনে তাকাতে হবে না। নয়নের আম্মু আব্বু নয়নের কপালে চুমু দিয়ে বলল। দোয়া করি বাপ, আরও এগিয়ে যা। নয়ন ওর আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। তুলি রাফি নয়নের সাথে মিল দিতে লাগলো। নয়নের আব্বু বলল, তোদের নাটক দেখে অবাক হয়ে যাচ্ছি। আব্বু বাদ দাও, নদী খেতে দাও, ক্ষুধা লাগছে। আমি খেতে দেই, নয়ন চলো। না, আমার বউ থাকতে অন্যজনের বেড়ে দেওয়ার খাবার কেন খাবো? নয়ন নদীর সাথে চলে গেল। নদীর আম্মুর চোখে পানি মুছে বলল, এই দুষ্ট ফাজিল ছেলেটা আজ সফল একটা ব্যক্তি। ভাবা যায় এত দুষ্ট ছেলে 17 বছরের এত সফলতা করছে। আমার মেয়েকে বিয়ে দিয়ে আমরা ঠকি নাই। আমার মেয়ে আসলে ভুল কাউকে চয়েস করে নাই। চারজন অনেক খুশি হইল। নয়ন খাবার খেতে লাগলো আর নদীকে খাবার দিতে লাগলো। নদী মুখ ভার করে বসে থেকে খেতে লাগলো। নয়ন বলে উঠল, রাগ কেন করছো? আমার সফলতা আল্লাহ দিয়েছে, তাদের দোয়া তোমার দোয়া জন্য তো দিয়েছে। শুনো, আমার সৌভাগ্য যে আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো এমন সামর্থ্য আমাকে দিয়েছে আল্লাহ। এটা কত বড় আনন্দের তুমি জানো? আমি টাকা দেওয়ার জন্য রাগ করি নাই। আমার রাগ হয়েছে তোমার সাথে খালামণি ছাড়া সবাই অবহেলা করছে, খারাপ ব্যবহার করছে। আমার কাছে তো 10 লাখ আছে, আমি চাইলে দিতে পারতাম। আমি খালুকে আরও শিক্ষা দিতে চাইছিলাম, তার ছেলে আরও রূপ দেখুক, তারপর আমি টাকা দিয়ে দিতাম। পাগলি, খালি রাগ করে। এমন রাগ করবে না যে যা ইচ্ছে করুক, ওইটা দেখার সময় আমাদের নাই। তুমি এত ভালো কেন? কারণ আমার বউ যে ভালো তাই। যাও, পাম দিবে না। দুইজন হাসতে লাগলো। ওদের হাসি দেখে সবাই তাকিয়ে হেসে দিল। নয়ন নদীর কপালে চুমু দিয়ে খাবার দিতে লাগলো। রাতে নয়ন নদীকে হোটেলে নিয়ে এসেছে, সুন্দর করে পুরো রুম সাজানো। নয়ন বলে উঠল, হ্যাপি বার্থডে আমার কলিজা। থ্যাংক ইউ জামাইজান, আমি তো ভাবছি তুমি ভুলে গেছো। তা কি আর হয়, চলো। নয়ন নদীকে নিয়ে কেক কাটলো। নয়ন নদীর সাথে দুষ্টুমি করতে লাগলো। হঠাৎ করে নদী বলল, আচ্ছা নয়ন, তুমি তো বললে না এনএমসি অর্থ কি? এন নদী, এম মাই সি ক্রাশ। নয়নের কথা শুনে নদী হাঁ হয়ে গেল। নদী লজ্জায় নয়নকে মারতে লাগলো। নয়ন নদীকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তুমি আমার ক্রাশ ছিলে। ফাজিল, আমি তো জানতামও না। আজ তো প্রকাশ করলাম। নদী নয়নের কথা শুনে টান দিয়ে খাটে ফেলে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।